ওকে, হ্যালো সবাইকে স্বাগতম আজকে ফার্স্ট মাস্টার ক্লাসে। তো এখানে আজকে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান এটা ডিসকাস করে যাব। তো আমরা জানি যে ভৌত আলোক বিজ্ঞান থেকে নরমালি কিছু টিপিক্যাল টাইপের প্রবলেমই আসে, মানে ব্যতিচারের দিকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হয়তো অনেকে বিশ্বাস করো না যে ব্যতিচারেরই একটা অংশ আসলে অপবর্তন। যারা থিওরি ভালো করে পড়ছি তা জানা কথা যে ব্যতিচার থেকেই কিন্তু অ্যাকচুয়ালি অপবর্তনটা হয়। তো যাই হোক, আমাদের এখানে থিওরি নিয়ে মাথা ঘামাতে হবে না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। আর অ্যাডভান্স প্রবলেম সলভিং এ আমরা হচ্ছে বুয়েট রুয়েট কুয়েট যা আছে আইওটি সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলোকে একত্রিত করছি। তার কারণ হচ্ছে এটাই, প্রশ্ন যদি হার্ড হতেও চায় আনুমানিক কেমন হতে পারে যেন তোমরা একটা ধারণা পেয়ে যাও। সবসময় বলি যে একটা কোশ্চেনই হতে পারে তোমাকে চান্স পাই দিবে বা তোমার র্যাঙ্ক অনেক আগাই দিবে। এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেট ছাড়া করা নিয়ারলি ইম্পসিবল, মানে সুন্দর মাধ্যমে আনতে পারবা না। আমাদের টার্গেট কিন্তু ওইটা না, আমার টার্গেট হচ্ছে অঙ্কটা সলভ করে কিভাবে, ব্যাকগ্রাউন্ডটা বোঝা, মান নিয়ে টেনশন না করা। ঠিক আছে, তো শুরু করি আমরা সিকিউরিটির একদম রিসেন্ট এর প্রবলেম দিয়ে 2022-23-এর। দেখো কোশ্চেনে কি বলতেছে, একটি সমতল নিঃসরণ গ্রেটিং এ লম্বভাবে আলো আপতিত হচ্ছে। এখন তুমি যদি সবুজ আলো নাও তা যেই ক্রম হবে, বেগুনি আলো নিলে তার পরবর্তী উচ্চ ক্রম হবে এবং পর্দায় আপতিত হচ্ছে। যদি উভয় ক্ষেত্রেই অপবর্তন কোণের মান হয় 30 ডিগ্রি, তাহলে ওই গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা কত বের করতে হবে। যথেষ্ট কনফিউজিং একটা প্রশ্ন, মানে এক দেখায় বুঝাই যায় না চাইছেটা কি, দাবিটা আসলে কি। তাহলে আগে তোমাকে মনে করাই দেই যে অপবর্তনের ক্ষেত্রে আমরা সূত্র কি লিখতাম। আচ্ছা, ফার্স্ট অফ অল কিন্তু অপবর্তন গ্রেটিং অপবর্তন না, মানে একক চিরের জন্য অপবর্তন না। তাহলে সূত্র হচ্ছে, যদি মনে করে তোমাদেরকে আমি, এরকম ছিল ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। আমি তুমি ভাবতে পারো ভাই আপনি কি চরম নিবেন নাকি অবম নিব, কিছুই তো প্রশ্নে বলা নাই। কিছু প্রশ্নে বলা না থাকলে নর্মালি আমরা এন ল্যামডা বা চরমকে ধরে সলভ করি, বুঝতে পারছি। এবং সিম্পল ভাষা হচ্ছে টোয়াইস এন প্লাস ওয়ান, লিখতে প্যারা লাগে বেশি, তার চেয়ে এন ল্যামডা একটু ইজিয়ার, তাই আমরা এই ফর্মুলাকে কাজে লাগায় পুরা ম্যাথটাকে সলভ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কেস দুইটা, একবার সবুজ আলো তো আরেকবার কিন্তু আমরা সেখানে বেগুনি আলো, দুইবার। তো যে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে চাই যে ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। এখন ডি কিন্তু কনস্ট্যান্ট, সাইন থিটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এন ল্যামডা এইটা কনস্ট্যান্ট না, এটা ডিপেন্ড করে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি লিখতে চাই ডি কনস্ট্যান্ট সাইন থিটা কনস্ট্যান্ট, কিন্তু এইবার এনটা কত হবে, প্রশ্ন বসে তোমার এক ঘাত বাড়াই দিতে হবে, এই যে পরবর্তী উচ্চক্রম। তাই এই সূত্রে এন এর জায়গায় বসলো এন প্লাস ওয়ান এবং এখানে বসবো সেই ল্যামডা, তাই ল্যামডা ওয়ান ল্যামডা টু এইভাবে রাখলে ভালো হয়। তাই প্রথমটা হচ্ছে সবুজ, পরেরটা হচ্ছে বেগুনি, এক সিকোয়েন্সে রাখলাম। আচ্ছা, দেখে আমরা অন্তত এটা ক্লিয়ার হইতে পারি, যেহেতু উভয়েরই হাতের বাম পক্ষে ডি সাইন থিটা সেম, তার ডান পাশের এই দুইটা আসলে একই মান, অর্থাৎ এন তার সাথে ল্যামডা ওয়ান বলতে 5400। এখানে অ্যামস্ট্রংটাকে ঠিক না করলেও চলবে, কারণ হচ্ছে আমি যদি উভয় পাশে একই একক রাখি কোনো সমস্যা হবে না। তার সাথে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা টু, তার হচ্ছে বেগুনি আলো বা 4050। কেন, বাম পক্ষ সমান হওয়ার কারণে ডান পক্ষের দুইটা মান ইকুয়াল হওয়া উচিত, আর দুই পাশে অ্যামস্ট্রং, সো প্যারা খাওয়ার কিছু নাই। তো যদি আমরা এখানে কাটাকাটি করে ফেলি তাহলে কি অবস্থা হয়, থাকলো একটা এন, উভয় পক্ষকে আমরা আগে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 540, এখন তোমার হচ্ছে 405 এন প্লাস ওয়ান। এবার যদি আমরা এটাকে সলভ করতে চাই তাহলে কি পাবো, এন পেয়ে যাবো, মানে ক্রমটা পেয়ে যাব, করে ফেলি। তো পাওয়ার জন্য কি করতে পারি, 540 ডিভাইডেড বাই 405 ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন, অথবা এন এন কাটা গেলে ওয়ান এবং ওয়ান বাই এন, এই যে হয়ে গেল, তাই না? এখন দেখো তো এইটাকে তুমি কাটাকাটি করতে পারবা কিনা। এক দেখায় মনে হচ্ছে ব্যাপারটা 5 দিয়ে কাটাকাটি হওয়া উচিত, তাই না? কারণ কি, এই যে 5 আর 40, 5 আর 40, এটা তুমি সুন্দর সুন্দর ভ্যালু পাচ্ছ। এটা কাজ করি, এটা মুখে মুখেই করা যাবে, বাট আমরা এখানে ডিরেক্টলি একবার ক্যালকুলেটরে করে ফেলি, সময় বাঁচাচ্ছি আর কি। তাহলে 405 যে কাটাকাটি করো তুমি, তাহলে পেয়ে যাবা 4/3 ইকুয়াল টু 1 প্লাস 1/n, বা 5 দিয়ে কাটতে পারতাম। যে যোগ বিয়োগ করে ফেলি, তাহলে 1/n ইকুয়াল টু 4/3 থেকে এক বাদ দিলে হয় 1/3, অথবা n ইকুয়াল টু 3। তার মানে আমরা প্রথমে কি বের করলাম, আমরা প্রথমে বের করে নিলাম এখানে ক্রমটা কত ছিল, মানে n এর মানটা কত ছিল।
3 পেয়ে গেছি। এবার এই ক্রমটাকে ধরে আমরা প্রথম ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে একটা জায়গাতে মান বসাই দিলেই যা জানতে চাই তা আমরা পেয়ে যাব। তাহলে আসো এখন আমরা এই n এর মানটাকে ধরে প্রথম ক্ষেত্রে বসায় দেই। তাহলে প্রথম ক্ষেত্রের জন্য তোমাকে তো আর কেউ গ্রেটিং ধ্রুবক বের করতে বলেনি, তোমাকে বলছে প্রতি সেন্টিমিটার, বি কেয়ারফুল, প্রতি সেন্টিমিটার, নট প্রতি মিটার। এখানে দাগ সংখ্যা কত বা রেখার সংখ্যা কত? তাহলে আমরা জানি যে ডি এর পরিবর্তে লিখতে পারবো 1/n, মানে রেখার সংখ্যা সাইন থিটা। থিটার মান প্রশ্ন মতে 30 ডিগ্রি। কোথায়? এই যে বলা ছিল অপবর্তন কোণের মানটা হয় 30 ডিগ্রি। সমান সমান n ল্যামডা। n এর মান তুই মাত্র বের করছো 3। এবার যখন ল্যামডা বসাবো, বি কেয়ারফুল, ডান পক্ষ বাম পক্ষ সব কিন্তু আমরা এসআইটি থাকতেছি। তার মানে এবার যখন আমরা ল্যামডা মানটা বসাবো তখন কিন্তু আর অ্যামস্ট্রং রাখা যাবে না। তোমরা অবশ্যই জানো যে এই অ্যামস্ট্রং বলতে বোঝানো হয় 10⁻⁻10। তাহলে 54 পরে আছে দুইটা শূন্য, ওই দুই শূন্য 10⁻⁻10 এর দশমিকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে 54 ইন্টু 10⁻⁻8। অ্যামস্ট্রংটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলছি। তাহলে এখন আসলে আমরা বড় এনটাকে বের করার চেষ্টা করি। দেখো তো ভাই, সাইন 30 মান কত? সাইন 30 মানে তোমার হচ্ছে হাফ। এই বড় এনটাকে ধাক্কা দিয়ে এই পাশ নিয়ে গেলাম, সাইন 30 জায়গায় হাফ লিখলাম, আর এই সম্পূর্ণ মানকে এক ধাক্কা দিয়ে নিচে নামাই দিব। তাহলে 1/3 ইন্টু 54। এখন তুমি খেয়াল করো 10⁻⁻8 এটাকে নিচে না লিখে আমরা চাইলে উপরে লিখতে পারি, কারণ যা নিচে ভাগ তা কিন্তু উপরে তোমার গুণ আকারে থাকে, এটা আমরা পড়ে আসছি, তাই না? আচ্ছা, এখন একবার চিন্তা করো, আমি যদি কাটাকাটি করি তাহলে এই পর্যন্ত যা আসছে সেটা একক কি হওয়া উচিত? এসআই সিস্টেমে। তাহলে এই পর্যন্ত আমার যা কিছু আসছে সব কিন্তু মিটারে আসছে। তাহলে আমি রাখলাম 10⁻8, 3 আর 2 গুণ করলে হয় 6, আর থাকলো 54। যা হবে হবে, এটা কিন্তু পার মিটারে আছে, কিন্তু আমাকে প্রশ্নে স্পেসিফিক ভাবে বলেই দিছে পার সেন্টিমিটারে হতে হবে। তাহলে আমরা কি করব? 10⁻8 থাকুক সেই জায়গাতেই, 6 থাকুক, 54 থাকুক, শুধু একটু কারসাজি করতে হবে, সেটা হলো নিচে তোমাকে এই মিটারটাকে সেন্টিমিটার করতে হবে। তাহলে 1 মিটারে 100 সেন্টিমিটার। যখনই আমি নিচে 100 দিয়ে দিলাম তখনই কিন্তু মিটারটা সেন্টিমিটার হয়ে গেল, এবং এখন কাটাকাটি করে যা আসবে সেটা অবশ্যই আমাদের পার সেন্টিমিটারে আসবে। তার মানে তোমার থাকলো 10⁻6 ডিভাইড বাই 6 ইন্টু 54। তাহলে 4 6 24 4, হাই থাকে 2, 5 6 30, 3 2 4 এত পার সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার বের করে ফেলছি। আমি প্যারা খাচ্ছি ভাই, এটা সলভ করবো কেমনে? প্যারা হয়ে যাচ্ছে তো, সমস্যা নাই, তুমি এটা গেস করো। 324 এটা কত? 3টা ঘর না? আর উপরে তোমার আছে 10⁻6। তাই যদি আমরা এই 300-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, সাপোজ মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে? 1000-এর কাছে হয়ে যাচ্ছে। 3 শূন্য হয়ে গেল, তাহলে আরো 3টা শূন্য, তাহলে তোমার হচ্ছে 3-এর পরে আরো 3টা শূন্য, মানে আরো 3টা ঘর, মানে 3000 প্লাস 3টা শূন্য প্লাস। এবং দেখো তো এখানে একটাই উত্তর কিন্তু আছে এরকম 3000 প্লাস, মানে 3-এর পরে 3টা ঘর বা একটু বড়, তো উত্তর আমার এটি হবে। এখন তুমি যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, দেখবা এটাই আসছে। আমি কিন্তু দেখো এক্স্যাক্টলি বের করলাম না, অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করে বের করলাম। তোমার ঢাকা ভার্সিটি পরীক্ষায় বা যে কোনো ভার্সিটি পরীক্ষায় এত পেইন দিবে না, বাট তুমি টাইপটা বুঝো, টাইপটা বোঝার দরকার ছিল। হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি যে এই শর্তটাকে ইউজ করে আগে ক্রম বের করলাম, তারপরে যেখানে মন চায় বসাই দিছি, অঙ্ক হয়ে গেছে। বাট খুব কেয়ারফুল থাকবা কখন তুমি কিভাবে মানগুলো বসাচ্ছ। যদি একই একক দুই পাশে বসাও প্যারা নাই, বাট যখন ইকুয়েশনে বসাবা তখন একটা সিস্টেম ফলো করতে হবে, আইদার এসআই বা সিজিএস বা এমকেএস। নরমালি আমরা এসআই তেই করি, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা ছোট প্রবলেম যাই, ব্যারিচার রিলেটেড। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় 5000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যে আলো ইউজ করব। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। তাই লিখে নেই, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমার হচ্ছে এ 0.1 মিলিমিটার, দ্যাট মিনস 10⁻³ মিটার, অথবা সুন্দর করে লিখতে পারো এটা 0.1 মানে কি 1/10, সো 10⁻⁻4 এত মিটার। ল্যামডা তোমাকে কত বলা আছে? 5000 অ্যামস্ট্রং। 3টা শূন্য 10 থেকে বাদ দিলে 7 হয়ে গেল এত মিটার। আচ্ছা, আর তুই কি চাও? পর্দাগুলো সরি চিরগুলো থেকে যে পর্দার দূরত্ব সেটা তোমার হচ্ছে 2 মিটার। তাহলে এখানে কোনো কর্ম করার দরকার নাই। বের করব কি?
কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? একটু মনে করে দেখো, আমরা যদি নর্মালি একটা উজ্জ্বল ডোরা হতে আরেকটা উজ্জ্বল ডোরায় যাই, মানে উজ্জ্বল উজ্জ্বল বা অন্ধকার অন্ধকার, এটাকে বলি আমরা ব্যবধান। তো তুমি কয়বার যাবা? তুমি সেন্ট্রাল থেকে 10th 10 নাম্বারে যাবা, মানে 10টা ব্যবধান তোমাকে পার করতে হবে। যে কেউ কনফিউজ হয়ে যাও, আমি এইটা মিন করছি। দেখো, আমরা এটা পড়ে আসছিলাম যে ব্যাতিচার পরীক্ষাতে সবসময় একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার। আমরা যদি যে কোনো একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল পর্যন্ত যেতে চাই, তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটা কিন্তু হচ্ছে ব্যবধান, তাই না? এখন তুমি চাচ্ছ এরকম ব্যবধান কয়টা? 10টা। কিভাবে বুঝলাম? কারণ কেন্দ্রীয় মানে অর্ডার 0 আর দশম মানে তো অর্ডার 10, তাহলে তুমি আলটিমেটলি 10 বার 10টা ব্যবধান পার করতে চাচ্ছ। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ব্যবধানের x ইকুয়াল টু ল্যামডা ডি ওভার এ, বাট তুমি চাও 10টা, তাহলে উভয় পক্ষে একটা 10 দ্বারা গুণ করে দাও, তাহলে 10টা ল্যামডা ডি বাই এ। এইটা হচ্ছে তুমি যা আমাদের কাছে জিজ্ঞেস করতেছ। তো আসো মানটা আমরা বসাই দেই। তাহলে 10 এর জায়গায় থাকলো 10, ল্যামডার জায়গায় এই দেখো 5 ইন্টু 10⁻⁻7। এটা কাজ করলে পারো, অনেকেরই এই পাওয়ারটা নিয়ে গন্ডগোল লাগে। তো যেই পাওয়ারটা মাইনাস, তার মানে ও আসলে ওখানে নাই, উল্টা পাশে আছে। তার মানে লবে আমরা 10⁻⁻7 না লিখে আমরা নিচে লিখে দিব 10⁻7, হয়ে গেল, মাথায় প্রেশার কমে গেল। এবার আসবো ডি। ডি এর মান তোমার হচ্ছে 2, তাহলে ল্যামডা লিখলাম, ডি লিখলাম, ডিভাইড বাই এ। এ কত? 10⁻⁻4। নিচে লেখার কথা, লিখবই না, একবারে উপরে লিখলাম 10⁻4। ডান। তাহলে এখন আসো আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলি। তাহলে 5 2 কিন্তু ভাই 10ই হয়। তাহলে উপরে 2টা 10 আর 4টা 10, 6টা 10 আর নিচে 7টা। তাহলে উপরে 6টা আর নিচে 7টা, মানে কি কাটাকাটি করলে একটা উল্টা হয়ে গেল, 10⁻⁻1 মিটার, বা তুমি চাইলে 0.1 মিটার এভাবে লিখতে পারো। শেষ। তাহলে ফাইনালি আমাদের সেন্ট্রাল থেকে দশম পর্যন্ত দূরত্ব হচ্ছে এটা। একদম সিম্পল জিনিস, কোনো ঘাপলামি করার দরকার নেই, বুঝছো? বা অনেকে এন দিয়েও লেখে, এন ল্যামডা ডি বাই এ, করতে পারো, সমস্যা নাই, আমি নিজের মতো বুঝে বুঝেই ওইকে কিভাবে সলভ করে ফেলি। এবার আসি আমরা জিএসটি 2021-22-এর একটা সিম্পল এমসিকিউ বেসড প্রবলেমে। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কত বের করতে হবে। একটু মনে করার চেষ্টা করো, দশা পার্থক্যের সূত্র কি ছিল? দশা পার্থক্য সমান সমান টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, এমনটা ছিল। এবং মনে করে দেখো, আমরা পথ পার্থক্যের জন্য একটা শর্ত পড়ে আসছিলাম, যে কখন ধ্বংসাত্মক হয়, কখন গঠনমূলক হয়। সো অন্ধকার মানে ধ্বংসাত্মক হওয়া। যদি আমি তোকে শর্ত মনে করাই দেই, যে অন্ধকার ডোরা বা ধ্বংসাত্মক হওয়ার জন্য ডেল্টা এক্স মানে পথ পার্থক্য, যা তোমাদের বই লেখা ছিল এ সাইন থিটা, একই কথা, সমান সমান হতে হবে টোয়াইস এন প্লাস অথবা -1 ল্যামডা বাই 2। দুইটাই কারেক্ট। এবং আমরা মাস্টার ক্লাসে 3তে বুঝে আসছিলাম যে এখানে এন এর মানটা শুরু কি দিয়ে করবা তার উপর ডিপেন্ড করবে, +1 নাকি -1। দুইটাই কারেক্ট, বাট ডিপেন্ড করে এন এর উপরে। আচ্ছা, তো আমরা ফার্দার সলভ করার আগে একবার দেখে নেই যে এবিসিডি অপশনগুলোতে কোনো মাইনাস আছে কিনা। নাই, সবই প্লাস। তাহলে আমরা এখানে এটা মাথায় রাখবো। তাহলে আমরা যদি দশা পার্থক্য বের করতে যাই, টোয়াইস পাই বাই ল্যামডা, পথ পার্থক্যের পরিবর্তে টোয়াইস এন +1 এবং ল্যামডা বাই 2 এটা বসাবো। মাইনাস আর বসাইলাম না, বিকজ আমার এখানে কোথাও মাইনাস নাই, এই জন্য। তো যদি আমরা কাটাকাটি করি, দেখো কি হয় ভাই, ল্যামডা ল্যামডা মরে গেল, 2 2 মরে গেল, তাহলে পড়ে থাকলো টোয়াইস এন +1 ইনটু পাই, এটা পড়ে থাকলো। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যান্সার। এবং দেখো এক্স্যাক্টলি সেম অ্যান্সার, আমাদের অ্যান্সার বি দেওয়া আছে। সো টোয়াইস এন +1 ইনটু পাই, এর সঙ্গে দশা পার্থক্য। ফাইন, সামনে আগে তাহলে আমরা জিএসটি 21-22। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় যদি পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব ডেল্টা ওয়াই হয়, তবে কোনটি সঠিক? দেখো, পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব, দ্যাট মিন্স তোমাকে এখানে যে ব্যবধান, সে ব্যবধানটাকে প্রকাশ করতেছে ডেল্টা ওয়াই এর
সাপেক্ষে যা দিয়ে মন চাই লিখুক। আমরা ব্যবধানের সূত্র কি পড়ছিলাম? আমরা সূত্র পড়ছিলাম ল্যামডা ডি বাই এ, ব্যবধানের সূত্র হচ্ছে এটা। তাহলে এখন এই সূত্র থেকে একবার চিন্তা করো তো, ডেল্টা ওয়াই এর সাথে ল্যামডার সম্পর্কটা কিরূপ? পাশাপাশি পরস্পরের সমানুপাতিক, তাই উত্তরটা হবে ডেল্টা ওয়াই এবং ল্যামডা পরস্পরের সমানুপাতিক। কনফিউশন তো কিছু নাই। আর ডোরার প্রস্থ বললে টোয়াইজে আরো 2 দিয়ে ভাগ হইতো, স্টিল কি যায় আসে, সম্পর্ক কিন্তু পরস্পরের সমানুপাতিকই আছে। ঠিক আছে, সামনে আগে আমরা আইওটি 2020-21 কোশ্চেন আগে ভালো করে পড়ি। Fraunhofer diffraction is observed on a screen placed at distance 0.8 from two parallel slits separated by 0.1 into 10 to the power minus 3 meter. তো এখানে ডি দেখতে পারতেছো, এ পেয়ে গেছো। When the slits are illuminated by light of wavelength something by lambda, so what is the distance of third bright fringe from the central bright fringe? কি জিজ্ঞেস করতেছে? কেন্দ্রীয় থেকে 3 নাম্বার উজ্জ্বল পর্যন্ত দূরত্ব কত বের করতে হবে। সো লজিক্যালি ভেবে দেখো, উজ্জ্বল থেকে উজ্জ্বল যাচ্ছ, তার মানে তুমি কিন্তু এখানে ব্যবধান বের করতেছো, 3 বার ব্যবধান বের করতেছো। তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে এখানে 3 ইনটু ল্যামডা ডি বাই এ, এটাকে সলভ করা। কারণ ল্যামডা ডি বাই এ বলতে নরমালি বুঝি আমরা একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব। তুমি চাচ্ছ সেন্ট্রাল থেকে 3 নাম্বারে যাইতে, তো 3 বার হবে, সো মাল্টিপ্লাইড বাই 3। তাহলে আসলে মানগুলো বসাই দিই। তো 3 ইনটু ল্যামডার মান কত লেখছে এখানে 5.46 ইনটু 10 টু দি পাওয়ার -7। উপরে লিখবই না, লিখবো আমরা নিচে। এখন হচ্ছে ডি, ডি মানে পর্দার দূরত্ব। প্রশ্নে বলা আছে স্ক্রিন ইজ প্লেসড অ্যাট এ ডিসটেন্স অফ 0.8 মিটার, তাহলে ডি হচ্ছে 0.8। এখন লাগবে আমাদের এ, তাহলে এটা কত দেখো তো 0.1 10 টু দি পাওয়ার -3 মিটার। তো রাখলাম 0.1 আর 10 টু দি পাওয়ার -3 সুন্দর মতো উঠে গেল উপরে +3। এই যে, তাহলে আমরা চাচ্ছি এই মানটাকে ফাইন্ড আউট করতে। এখান থেকে যদি তুমি সলভ করতে চাও, লজিক্যালি ভাবো কি কি আমরা অ্যাটেম্প নিতে পারি। প্রথমত এই সংখ্যা মানগুলো চিন্তা করো, 3 আর 0.8 গুণ করলে কত হয়, 3 8 24, তাই 2.4 এবং তার সাথে 5.46। সংখ্যাগুলোকে আগে রাখলাম। এবার পাওয়ার গুলোকে নিয়ে কাজ করা যাক। 0.1 আর 7 গুণ করলে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 6, উপরে উঠলে হয়ে যাচ্ছে -6, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা যাই করছি এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মিটার এককে আছি। এখন চিন্তা করা যাক যে এই 2.4 আর 5.46 কে আমরা কিভাবে মার্জ করতে পারি। দেখো সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ যেটা, সেটা হইলো তুমি না এই দশমিকের পরে সংখ্যাগুলো ভুলেই যাও, খালি 2 আর খালি 5 কে মনে রাখো। 5 আর 2 কে গুণ করলে কত হয় 10, আর বাকিগুলো গুণ করলে অবশ্যই 10 এর চেয়ে বেশি আসবে এবং তার সাথে আমার মাল্টিপ্লাই হয়ে আছে আবার 10 টু দি পাওয়ার -3। তাহলে এই যে 10 প্লাস ও যে এই পাওয়ারটাকে কত করে দেবে 10 টু দি পাওয়ার -2 করে দেবে। তাহলে আমাদের উত্তরটা সামথিং সামথিং 10 টু দি পাওয়ার -2 মিটার হবে, তাই না? এবং খেয়াল করো এখানে আমাদের কাছে 10 টু দি পাওয়ার -2 দিয়ে কি কি আছে। এখন কপাল মারাত্মক খারাপ, সবগুলোই 10 টু দি পাওয়ার -2 আছে, তাহলে আমাকে এখন ক্রস চেক দিয়াই লাগবে, এর বাদে আর কোনো উপায় নাই। যদি এমন হইতো যে 10 টু দি পাওয়ার -2 এর একটা অপশন আছে, দেন তুমি বুঝে গেছো উত্তরটা কি হবে। এখন বের করে লাগবে, তাহলে বুঝাই যাচ্ছে যে যদি আমরা 2 আর 5 বাদ দিয়ে 4 4 এ 16 এগুলো গুণ করা শুরু করি, আর তখন 4 6 24, 24 আর 16 30 প্লাস, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে মোটামুটি 1.31 10 টু দি পাওয়ার -2। আমি একদম ছোট কালের বাচ্চাদের মতো বেসিক গুণটা করছি, খালি হাতে লিখি নাই, আর কিছু না। তুমি গুণটা করো, দেখো তুমি বুঝবা আমি কি মিন করছি। জাস্ট নরমাল গুণন করে দিছি। বা যে আরো ফাস্ট হয়ে চাও, এটাকে আড়াই ভাবো, তুমি এটাকে না হয় 5ই ভাবো। আড়াই মানে কি 5/2, আর তুমি যদি একটু পারে 6 ধরো, তাহলে 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে 3 5 15, তাহলে 15 হচ্ছে একটু কম 1.31। বুঝছো, অনেক ভাই করা যায়, বাট তোমাদের পরীক্ষায় এত কমপ্লিকেট হবে না, অঙ্কটা বুঝলেই চলবে। আচ্ছা, with two slits spaced d equal to 0.2 মিটার apart, এই যে ঘাপলা করছে আবার, দুইটা স্লিট পরস্পর থেকে যেই দূরত্বে আছে, স্লিট মানে হচ্ছে চির, তাই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা এ দিয়ে লিখি, লেখছি ডি দিয়ে, তোমাকে কনফিউজ করতে ইগনোর। তোমাকে বলা আছে এ সমান সমান 0.2 মিলিমিটার, তার মানে 2 ইন্টু নর্মালি মিলিমিটার হয় 10 টু দি পাওয়ার -3, বাট 0.2 এর জন্য একটা ঘর চলে আসলো -4 এত মিটার।
অ্যান্ড স্ক্রিন অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার। 1 হইলে দেখতেই ভালো লাগে, কারণ 1 রে গুণ করলে কি ভাগ করলে কি কিছু যায় আসে না। The third bright fringe is found to be displaced at 7.5 millimeter from the central fringe. তার মানে তোমাকে কয়টা ব্যবধান দিছে? 3টা ব্যবধান দিছে, কারণ যে থার্ড ব্রাইট ফ্রিঞ্জ, তাই 3টা ব্যবধান কত? 3টা ব্যবধান হচ্ছে 7.5 মিলিমিটার। তাহলে একটা ব্যবধান সমান সমান কত? 3 25 75। তাহলে ভাগ করলে হয় 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার। ওকে, তুমি যদি চাও এটাকে আবার লিখতে পারো এইভাবে, x ইকুয়াল টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এত মিটার, তাই না? কারণ 10 দিয়ে ভাগ ছিল, 10 দিয়ে গুণ করছি, ভাগ করে ব্যালেন্স করে দিছি। তো দেখো আমরা কিন্তু এক্স ডি এ সব বের করছি। আমি চাইছি কি, বলছে ল্যামডাকে বের করে দাও। তাহলে যখন ল্যামডাকে বের করতে যাই, আমাদের ফর্মুলা কি ছিল? এ এক্স সমান সমান ল্যামডা ডি। তাহলে এখন আমরা ল্যামডাটা বের করব, তাহলে কি আসবে? এ এক্স ডিভাইড বাই ডি। দেখো খুশি হয়ে যাও, ডি এর মান তো 1, গুণও করবো না ভাগও করবো না, ভুলে যাও, খালি এ আছে আর এক্স আছে। তো 2 আর 25 গুণ করলে কত হয়? 25 কে 2 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 50। -4 গুণ করলে কত হয়? গুণ করলে তোমার হয়ে যায় -8। তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -8। কোন এককে আসছে আমাদের? এটা মিটার এককে আসছে, কিন্তু অপশন কিসে? অ্যামস্ট্রং এ আছে আর ন্যানোমিটারে আছে। আচ্ছা, তো আমি যে ফার্স্টে এটাকে ন্যানো করার অ্যাটেম্পট নেই, তাহলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার -9 বানাইতে হবে। 10 দিয়ে ভাগ করছো, তাহলে এই পাশে 10 দিয়ে গুণ করো, তাহলে 500 পাওয়ার 9 মিটার, বা সিম্পলি 500 ন্যানোমিটার। বুঝতে পারছো? লাকেই প্রথমবারই মিলে গেছে, আর না মিললে আবার 10 দিয়ে ভাগ করতাম, অ্যামস্ট্রং চেক দিতাম। সুন্দর। তো জিনিসগুলো কিন্তু ঝামেলার না, কিন্তু তুমি ডাটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করো তার উপর ডিপেন্ড করতেছে অঙ্ক কত ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, এবার যে আমরা কুয়েট 2016-17 ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক তোমাকে দেওয়া আছে, পার্শ্ববর্তী দুইটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তোমাকে দেওয়া আছে। এখানে একটু চিন্তা করো, পার্শ্ববর্তী দুইটি ডোরা, এই কথা মানে কি? পাশাপাশি কারা হয়? উজ্জ্বল এবং অন্ধকার হয়, কিন্তু উজ্জ্বলের পরে ডাইরেক্ট উজ্জ্বল হয় না, মাঝেটা অন্ধকারকে পার করে যেতে হয়। তাহলে পাশাপাশি দুইটা কথা মানে কিন্তু আসলে উজ্জ্বলের পরে উজ্জ্বল না, উজ্জ্বলের পরে অন্ধকার, বা অন্ধকারের পরে উজ্জ্বল। তার মানে এটা আসলে ব্যবধান না, এটা আসলে তোমার হচ্ছে প্রস্থ, ডোরার প্রস্থ, তার মানে বিটা তোমাকে দেওয়া আছে। ওকে, বের করব কি? চির দুইটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে বিটা সমান সমান ল্যামডা ডি বাই এ, না টোয়াইস। মানে আমি পছন্দ করি ডোরার প্রস্থকে বিটা দিয়ে লিখতে, হয়তোবা কিছু কিছু বইতে ডোরার ব্যবধানকে লিখছে বিটা দিয়ে, এটা কোনো সমস্যা না। তুমি নিচে 2 দিয়ে ভাগ করছো কি করো নাই, এইটা হচ্ছে দেখার বিষয়, বাকিগুলা ইনসিগনিফিকেন্ট কথাবার্তা। আচ্ছা, তাহলে আমি কি চাই ভাই? চির দুইটার মধ্যবর্তী দূরত্ব অথবা এ চাই। তাহলে এ হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইস বিটা। আসো মানগুলো বসাই। তাহলে ল্যামডা কোত্থেকে পাবো? ল্যামডা নাইগা, আমাকে তো ফ্রিকোয়েন্সি রাখছে সি সমান এফ ল্যামডা। তাহলে ল্যামডার পরিবর্তে আমি লিখতে পারবো সি ডিভাইডেড বাই এফ। তাহলে নিচে থাকলো 2f বিটা আর উপাদান হচ্ছে ডি। তাহলে এখন এখানে মানটা বসাইলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো মানটা বসাই দেই। তো সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আলোর বেগ। ডি মানে হচ্ছে পর্দার দূরত্ব। তাহলে পর্দার দূরত্ব কই দেওয়া? পর্দা যদি 1.6 মিটার দূরে থাকে, পেয়ে গেছি, রাখলাম 2। এখন রাখবো ফ্রিকোয়েন্সি আর হচ্ছে বিটা। ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্ক, 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আর লাস্ট গুণ করব কাকে? বিটা দিয়ে গুণ করব। কত বলা আছে? কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.72 মিলিমিটার। তাহলে রাখলাম আমরা নিচে 0.72 জায়গায় 72 মিলিমিটার, মানে পাওয়ার -3, আর 2 ঘর মিলে -5। নিচে লেখার দরকার নাই, লিখে দিব উপরে 10 টু দি পাওয়ার 5। ওকে, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি কিভাবে কাটতে ফ্লেক্সিবল ফিল করো, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এবার আমরা আসো এটা অ্যাপ্রক্সিমেটলি কাটি। তাই 3 দিয়ে 6.2 মোটামুটি 2 দিয়ে কাটাকাটি করা যায়, 3 2 6। আচ্ছা, এবার 1.6 আর হচ্ছে 72, এইটাকে কাটার তুমি অ্যাটেম্প নিতে পারো। কিভাবে নিতে পারো? তুমি চিন্তা করো, যদি আমরা 4 দিয়ে কাটতে চাই, তাহলে 72 কি 4 দিয়ে কাটাকাটি করা যাবে না? 4 1 4 আর 32, তাহলে তোমার হচ্ছে 4 32।
তাই 4 দিয়ে কাটলে এ তোমার হচ্ছে 4 4 16 0.4 আর হচ্ছে 4 1 4 4 8 32 মানে 18 মোটে এরকম মান পেয়ে গেল। উপরে 4 আর তোমার নিচে 18। আবার যদি কাটতে চাও উপরের 0.4 আর নিচে 18 কে আরেকবার তুমি চাইলে 2 দিয়ে কাটতে পারবা। যদি কাটো এটা হয়ে যাবে 0.2 আর তো এটা হয়ে যাবে 9। তাহলে আলটিমেটলি আমার উপরে আর নিচে কি পড়ে থাকতেছে, সংখ্যার চিন্তা করলে উপরে শুধুমাত্র 0.2 পড়ে থাকতেছে। বাট মজার বিষয় হচ্ছে যদি আমরা চাই উপরে নিচের এই একটা 2 কে দিয়ে এই 0.2 কে 0.1 বানায় ফেলতে পারি, তাহলে উপরে কোনো সংখ্যা থাকলোই না, খালি নিচে কি থাকলো, একটা 2 আছে আর তোমার হচ্ছে 9 আছে। তাহলে তোমার এই 2 রাখলাম নিচে আর তোমার এই 9 রাখলাম নিচে সংখ্যার ভিত্তিতে। এখন আমি 10 টু দি পাওয়ার গুলাকে এক জায়গায় নিয়ে আসবো। এখানে তোমার আছে 8, এখানে আছে 5, 8 আর 5 এ 13, কিন্তু পয়েন্টটা কমাই দিবে, তাহলে 13 থেকে হয়ে গেল 12। আর তোমার নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 14, 14 উপরে গেলে হবে -14। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা, কাটাকাটি করলে পাচ্ছি তোমার উপরে 10 টু দি পাওয়ার -2 আর নিচে 2 ইন্টু 9। একটু লজিক্যালি ভাবো, যদি এই 9টাকে আমি অ্যাপ্রক্সিমেটলি 10-এর মতো করে চিন্তা করি, তাহলে থাকলো 2 আর উপরে হয়ে গেল 10 টু দি পাওয়ার -1, মানে অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 1/20 কাছাকাছি যাচ্ছে, কিন্তু কিসে, মিটার এককে যাচ্ছে। আমার উত্তরগুলো মিলিমিটারে আছে, তাহলে কি করব, 1000 দিয়ে মাল্টিপ্লাই করব ডিভাইড বাই 20 হয়ে যাবে মিলিমিটার। তাহলে 5 20 100 বা তোমার সিম্পলি হচ্ছে 50 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমি কাটাকাটি করলে এই পর্যন্ত আসতেছে এটা ঘাপলা 50 মিলিমিটার, কিন্তু আমাদের কিন্তু দেখো উত্তরগুলো এখানে 50 না বাট 0.5 দিয়েছে, তাহলে হয়তো আমি কোনো এখানে দশমিক একটা চোখ এড়ায় গেছে, একটু কম বেশি হয়েছে, এটা কাজ করি চেক দিই কোথায় এড়ায় গেছে। 8 5 13, 1 বাদ হচ্ছে 12 আর তোমার নিচে হচ্ছে 14। যখন আমি কাটলাম 3 দিয়ে 3 2 6 6.2। আচ্ছা, এ তো বিশাল কাটাকাটি করে ফেলছি, এখন খুঁজে পাই মুশকিল হয়ে যাবে যে এক্স্যাক্টলি কোথায় একটা দশমিক আমার চোখ এড়ায় গেছে। আচ্ছা, একবার ভাবতে থাকি যে কোথায় আমি এড়াই ফেলছি। 10 তো তখন শেষে 100। আচ্ছা, এই জায়গাতে মেবি এটা ঘাপলা করছি, আমি একবার চেক করি, ভুল হইতেই পারে। আচ্ছা, তো রাখলাম উপরে 1, এখানে তোমার হচ্ছে 2 জুড়ে 10 হয়, তাহলে -2 নিচে তোমার গেল 2 ইন্টু এখানে চলে আসলো 1 2 3, 3টা শূন্য, এত মিটার। তাহলে এই দেখছো সব ঠিক করছি, লাস্ট লাইনে এসে গ্যাঞ্জামটা করছি। এখানে শূন্য বেশি হবে না, তাই তো বলি, আমার -2 এর শূন্য গেল কই, তো এখানে তোমার 2 শূন্য চলে আসছে। আর এই যে তোমার 9 আছে, তুমি এটাকেও চিন্তা করো একটা 10-এর মতো, এই যে। তো এখন তোমার কত হইলো, কোথায় 20, কিসের কি, এ তো আরো বেশি হয়ে যাচ্ছে। কত আসতেছে, 3টা ঘর, 1 2 3। এখন তোমার নিচে আছে 1 2 3, কাটাকাটি করো, তাহলে এখন দেখো তো কত হচ্ছে। এখন তো তোমার এটা 5 হচ্ছে না, এখন তোমার হয়ে যাচ্ছে 0.5। তাহলে আমাদের উত্তরটা এখানে 0.5 মিলিমিটার। বাট কোশ্চেনটা হচ্ছে এর চেয়ে বেশি না এর চেয়ে কম। নিচে কিন্তু 9 ছিল, বাট আমরাকে 10 অ্যাজিউম করে বাড়ায় ফেলছি, তাহলে আমাদের অ্যান্সারটা ছোট হয়ে গেছে, আরো বড় হবে, তাহলে 0.5 থেকে আরো বড় হবে। এখন আবারও গ্যাঞ্জাম, 0.5 থেকে অনেকগুলা মান বড় দিয়ে রাখছে, ভার্সিটি পরীক্ষায় তোমার সাথে এই দুষ্টামিগুলা করবে না। তো তুমি যদি এটা অঙ্ক সলভ করো, তুমি পেয়ে যাবা 0.538। এখন একটা মজা কথা আমি জিজ্ঞেস করি, 0.538 আর 0.54 এ কি ডিফারেন্স আছে, এটা কোনো কথা? মানে আমি তো আসলে 38 কে 54 বলতেই পারি। এগুলা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার স্যাররা একটু মজা নেয় পোলাপানের সাথে, তোমার সেই কাজগুলো করবে না, প্যারা খাইও না। ঠিক আছে, এই যে অঙ্ক হয়ে গেছে, দেখছো আমি কিন্তু ভুল করে বসছিলাম, তাড়াহুড়া করা যাবে না, সামনে আগাই। বোটেক্স 2015-16, একটা দিচির পরীক্ষা নেয় 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর দৃশ্যক্ষেত্রে 60 সংখ্যার পট্টি দেখা যায়। এখন যদি আমরা 600 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করি, তাহলে কয়টা পট্টি দেখা যাবে? তো আমরা কিন্তু ফর্মুলায় পড়ছি যে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, তাই না? তাহলে n আর ল্যামডার সম্পর্কটা ভাই কিরকম হইলো, এটা কিন্তু পরস্পরের সাথে সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক, তাই না? তাই যদি আমরা নতুন পট্টির সংখ্যা এবং আগের পট্টির সংখ্যাকে ভাগ করি, তাহলে এটা উল্টা হবে, λ1/λ2 হয়ে যাবে। তাহলে আমাদের নতুন পট্টির সংখ্যা হবে, আগে যা ছিল কয়টি, আগে ছিল 60 সংখ্যক, ইনটু আগে যে ল্যামডা ছিল, আগে ল্যামডা তখন ছিল কত, 400, পরে তোমার হয়েছে কত, 600। এটাকে ঠিক করা দরকার নেই, কারণ উপরে নিচে ন্যানোমিটার ন্যানোমিটার কাটাকাটি হয়ে যায়, তাহলে 0 0 বাদ 6 6 বাদ থাকলো হচ্ছে আমাদের 40।
উত্তরটা হচ্ছে এখন তুমি পাবে 40টি। বুঝতে পারছো? মানে এন এর সাথে ল্যামডার সম্পর্কটা ব্যস্তানুপাতিক হয়ে গেল অঙ্ক। বুয়েট 2013-14 জিজ্ঞেস করতেছে কি এখানে, ইয়ং এর ডিচির পরীক্ষায় চির দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করব। চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, এখন কি করে দিব, a/2 করে দিব। এরপরে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে, পর্দার দূরত্ব হচ্ছে ডি, কি করে দিব, দ্বিগুণ মানে টোয়াইস ডি। ল্যামডা হাত দেওয়া যাবে না, কারণ প্রশ্নে কিছু করতে বলে নাই। তখন কি বের করবো আমরা, ডোরার মান ব্যবধান হবে। এই কথা সিম্পল মিনিংটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে তোমার ডোরা ব্যবধান কি ছিল আর দ্বিতীয় ক্ষেত্রে ডোরা ব্যবধান কি হবে, তাহলে বের করতে বলতেছে। আমরা জানি সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। এটা হলো তোমার প্রথম ক্ষেত্রে, এই যে এই মানগুলো দিয়ে। এবার আমরা এই মানগুলো দিয়ে নতুন আরেকটা এক্স বের করব, এক্স প্রাইম। তাহলে এখন দেখো তো ভাই, ল্যামডা কিন্তু ল্যামডার মতোই আছে, ডি কি হয়ে গেছে, ডি হয়ে গেছে 2d, আর এ কি হয়ে গেছে, এ হয়ে গেছে a/2। তাহলে আমরা যদি ল্যামডা ডি বাই এ এইভাবে লিখি, নিচের হাফ উপরে গেলে কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে এখন তুমি চিন্তা করে বলো তো যে তুমি কোনো মিল পাচ্ছ কিনা। আগে তুমি ছিলে ল্যামডা ডি বাই এ, আর এখন তুমি হয়ে গেছো ওই আগের মানের 4 গুণ। তার মানে এখনকার মান আগের মানের 4 গুণ। কি বুঝতে পারছি? তাই উত্তরটা হবে 4 গুণ। একদম কম্পেয়ার করলাম পাশাপাশি। তুমিও পরীক্ষা হলে শুধু সহগগুলো চিন্তা করবা, তাইলেই হইলো, এত বেশি লেখার দরকার নেই, তোকে বোঝানোর খাতিরে লিখে দিছিলাম। বুয়েট 12-13 প্রবলেমে আসি। কি জিজ্ঞেস করতেছে, ইয়ং এর ডিচির পরীক্ষায় কেন 2টা চির থাকে? এটা কারণটা কি হইতে পারে? নর্মালি ভাই তীব্রতা মনে হয় বেড়ে যাবে, অনেক কিছু হবে না। এটা অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা এই ডিচির পরীক্ষায় 2টা চিরকে রাখতেছি, আমাদের মুখ্য উদ্দেশ্য হইল এই চির থেকে আলো বের হবে, একটা পয়েন্টে এসে পড়বে, আরেকটা চির থেকে আলো এসে ওই একই পয়েন্টে পড়বে। মানে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে 2টা আলোক রশ্মিকে একই জায়গায় এনে আপতিত করা, মানে 2টা তরঙ্গ, একটা y1 একটা y2। এখন এদের মধ্যে যদি কি থাকে, পথ পার্থক্য থাকে, তখন তার ফলাফল হিসেবে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। এক জায়গা থেকে গেলে তার পথ পার্থক্য তৈরি করতে পারতাম না, যেমন সবুজের কম্পেয়ারে এই পিঙ্ক কিন্তু বেশি পথ অতিক্রম করছে, তার মানে পথ পার্থক্য সৃষ্টি করতে হবে। অ্যান্সারটা হবে পথের দূরত্বের পার্থক্য সৃষ্টি করার জন্য। মনে থাকবে তো? কারণ যদি দশা পার্থক্য তৈরি করতে চাই, পথ পার্থক্য আমাকে বানাইতেই হবে, আর কোনো উপায় নেই। চুয়েট 2011-12 5600 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণ রশ্মির 2টি সুসংগত উৎস 1 মিটার দূরে অবস্থিত পর্দার উপরে ব্যতিচার সৃষ্টি করলো। 2টা উজ্জ্বল পট্টির দূরত্ব 0.2, 2টাই উজ্জ্বল পট্টি, মানে ব্যবধান। ওকে, 2টি সুসংগত উৎসের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, সোজা বাংলায় মানে ছোট্ট হাতের এ বের করে দিতে হবে আমাদের। তাহলে আমরা ফর্মুলা জানি এ এক্স ইকুয়াল টু ল্যামডা ডি। তাহলে এ ইকুয়াল টু ল্যামডা ডি ওভার এক্স। আসো এখন ধরে ধরে খালি মানগুলো বসাবো, তারপর যাবে দেখা যাবে। তাহলে ল্যামডা মান কত ভাই, 5600 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে 10⁻⁻10, আর 2 শূন্য মিলে কমে গেল -8। ডি এর মানটা কত ভাই, এই সুসংগ উৎস হতে 1 মিটার দূরত্বে একটা পর্দা আছে, তার উপর গিয়ে পড়ছো, তো ডি হচ্ছে 1। এখন এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ডোরার ব্যবধান। কতটা ভাই, 2টি উজ্জ্বল পট্টির দূরত্ব 0.2 মিলিমিটার। বা 10 মিনিট লিখবো না ভাই, ভয় লাগে। তাহলে 0.2 এর জায়গায় লিখবো 2, আর মিলিমিটার মানে 10⁻⁻4, কিন্তু 0.2, তাই -3, আরো এক ঘর বের হয়ে যাবে -4। একটু আগে বলছিলাম নিচে লিখতে ভাই আরো ভয় লাগে। তাহলে আমরা চাইলে এই দুইটা মাইনাসকে ইন্টারচেঞ্জ করতে পারি, বাট তার আগে 2 8 56 কাটাকাটি করলে কত হচ্ছে, 28, এটা হয়ে যাচ্ছে। আর 10⁻, এই -4 উপরে গেলে প্লাস, 8 নিচে গেলে আবার তোমার প্লাস, তাহলে উপরে 4 নিচে 8, মানে -4 এত মিটার। কিন্তু অপশনগুলো দেওয়া আছে মিলিমিটারে, তাহলে আমরা কি দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব। তাহলে -4 + 3 এত মিলিমিটার, তাহলে -1 মানে 2.8 মিলিমিটার। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2.8 মিলিমিটার। সিম্পল, খুবই সহজ জিনিস, কিন্তু মাথা গরম করো না। বুটেক্স 21-22 কি জিজ্ঞেস করলো ভাই,
ইয়ং এর দ্বিচির পরীক্ষায় হলুদ বর্ণের আলো ব্যবহার করলে পর্দায় এত সেন্টিমিটার প্রস্থের পট্টি পাওয়া যায়। বলেই দিছে ভাই, এটা ডোরার প্রস্থ, ঠিক আছে। এবার যদি তুমি একটা অন্য কোনো কালারের অন্য কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করো, তখন পর্দায় নতুন আরেকটা প্রস্থের পট্টি পাওয়া যাবে। তাহলে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে ভাই আগে সূত্র, তাহলে আমরা জানি প্রস্থের সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ, তাই না? তাহলে বিটা আর ল্যামডার সম্পর্কটা কিরকম ভাই দেখো তো, বিটা আর ল্যামডার সম্পর্কটা সমানুপাতিক। তাই এখান থেকে আমরা দাবি করে বসতে পারি যে বিটা 2 ডিভাইডেড বাই বিটা 1 সমান সমান ল্যামডা 2 ডিভাইড বাই ল্যামডা 1। আর 2AD এটা তো কনস্ট্যান্ট, কারণ কি আমার এক্সপেরিমেন্টাল সেটআপ। তাই কি চাচ্ছি আমরা, ল্যামডা 2 চাচ্ছি। আমি খালি মানগুলো বসাও, কাজ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা মানটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে যে পট্টির মান ছিল 0.08, প্রথম ক্ষেত্রে যে পট্টির মান ছিল 0.1, মাত্র যে ডোরার প্রস্থ বা ডোরা ব্যবধান বিটা 2 বাই বিটা 1 ভাগ করলাম, গুণ করব কি দিয়ে, আগের ল্যামডা দিয়ে। ওটা কত ভাই, 5.89 10 টু দি পাওয়ার -5। তাহলে 5.89 10 টু দি পাওয়ার, এত যখন কষ্ট করছই তাহলে সেন্টিমিটারকে মিটার করেই দাও, তাহলে -7 মিটার। তুমি ভাবতে পারো ভাই আপনি এইখানে এসে মিটার করতেছেন, কিন্তু একটু আগে তো মিটার করলেন না, কারণ উপরে নিচে একই রকম একক হলে কাটাকাটি হয়ে যায়, তাই করি নাই। এখন আর গুণ করবা কি ভাই, এখন তাহলে গুণ করা থাকলো 8 ইন্টু 5.89, তাহলে 5.89 ইন্টু 8 10 টু দি পাওয়ার, আমি যখনই এখানটাকে 8 কনসিডার করছি মানে কি 8/100, তাহলে তোমাকে 10 পাওয়ার -2 চলে আসছে, -2 আর -7 মানে -9, আর নিচে কত -1 আছে, তাহলে -9 + 1 -8, তাহলে -8 এত মিটার। তাহলে তুমি এখানে যে ইউজ করতেছো দিস ওয়ান। আরো যদি মাল্টিপ্লাই করতে মন চায় করো, আমার আর শখ নাই করার। মানে 8 দিয়ে রাফলি 6 গুণ করলে কত হয় 48, এটা 4 পয়েন্ট সামথিং 10 টু দি পাওয়ার -8 মিটার। আমি আর প্যারা খাবো না, মাফ কর ভাই, অনেক কষ্ট করছি, শেষ। আর অ্যান্সার করতে হবে না, ফুল মার্কসই পাবা, সমস্যা নাই। আর রিটেন পরীক্ষা স্যার দিলে হয়তো এত খারাপ খারাপ মান দিবে না, ভালো মানই দিবে। ঠিক আছে, আমরা অঙ্ক বুঝতে পারাটা মেইন কথা, সম্পর্ক বোঝাটা মেইন কথা, গুণ টুন করা লাগবে না। বুয়েট 2018-19 একদম রিসেন্ট ইয়ার বললেও খুব একটা দোষ দেখি না। আচ্ছা, যদিও এখন 23 সাল চলে আসছে, 24 পরে গেছে, 5 বছর বলতে পারো, বাট টপিক ওয়াইজ চিন্তা করলে ওই সবই একই গলের জিনিসপাতি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। ইন্টারেস্টিং ব্যাপার, দ্বিচির এবারে এক চির থেকে আসলো, ফিগার আঁকি, উত্তর পেয়ে যাব। ধরলাম ইহা হচ্ছে আমাদের একটি একক চির, এই একক চির থেকে আমরা কিছুটা দূরত্বে একটা দ্বিচিরকে রাখবো। প্রশ্ন মতে দেখো তো সেই মানটা কত, 5 সেন্টিমিটার দূরে। সো এই ডিসটেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে, ফাইন রাখলাম, রাখা হইলো। এবার আমরা 5100 অ্যামস্ট্রং এর একটা আলো এই এক চির থেকে এসে দ্বিচিরে ফেলবো। তাহলে এই যে একটা সবুজ আলো পাস করলাম, এই সবুজ আলো এই চিরেও ঢুকলো, এই সবুজ আলো এই চিরেও ঢুকলো, ফাইন। তারপর কি হবে, তারপর এই একক চির থেকে আমরা আরেকটু দূরে পর্দা রাখবো। দেখো প্রশ্ন কি বলতেছে, প্রশ্ন মতে একক চির থেকে এই যে পর্দার দূরত্ব এটাকে দেওয়া আছে 205 সেন্টিমিটার। তুমি নিজের কাছে প্রশ্ন করো পর্দার দূরত্ব কিভাবে বের করতে হয়। পর্দার দূরত্ব বের করতে হয় ডিচির থেকে কতটুকু সামনে তুমি আছো, এই জায়গাটুকু হচ্ছে আমাদের পর্দার দূরত্ব ডি। তাই 205 থেকে 5 বাদ দিলে কত হয় রে ভাই, 200 সেন্টিমিটার হয়। আর ইহা মানে কি, ইহা মানে হচ্ছে 2 মিটার। দেখছো পর্দা কিভাবে বের করলাম, বিয়োগ করে বের করলাম। আচ্ছা এখন কি করবো তাহলে, 10টি ডোরার ব্যবধান যদি হয়ে থাকে 2 সেন্টিমিটার, এই কথাটা না খুবই কনফিউজিং। 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার, এইটা কথা কি মানে এটা মিন করতেছে যে ডোরার ব্যবধান এরকম 10 বার আছে, নাকি পর পর 10টা ডোরা আছে, 10 জন মিলে ক্রিয়েট করছে 2 সেন্টিমিটার। এটা খুবই কনফিউজিং একটা বাংলা ছিল। তো এটা অ্যাকচুয়ালি যে যেভাবে ধরবা তার সেভাবেই হবে। আপাতত অঙ্কটাকে ইজি করার খাতিরে আমরা ধরে নিচ্ছি যে 10টি ব্যবধান মিলে
জায়গা নিছে 2 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এইটা দাবি করতেছি এখান থেকে 10টি ব্যবধান ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে একটি ব্যবধান হচ্ছে 0.2 সেন্টিমিটার। কেন করলাম? কারণ বুঝতেই পারতেছো যে আমি যোগ বিয়োগ উল্টাপাল্টা করতাম, পরে কাটাকাটি করতে খবর হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি 0.2 সেন্টিমিটারকে ভদ্র করতে চাই, তাহলে কি বলতে পারি? আমরা এখানে 10 টু দি পাওয়ার -2 নিয়ে আসবো, কিন্তু এই পয়েন্টটাকেও ভালো লাগতেছে না, তাই 10 টু দি পাওয়ার -3 এত মিটার বলতে পারি। এবং আমরা জানি এক্স এর সূত্র কি ভাই? ল্যামডা ডি ডিভাইড বাই এ। এই যে এইটাই তো। তাহলে এখন কি করবো? এখান থেকে আমরা বের করব দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব। দ্যাট মিন্স আমরা এখান থেকে বের করব হচ্ছে এই যে এ, এই এর মানটা কত সেটা। তাহলে আসো পক্ষান্তর করে দেই। তাহলে এ সমান সমান ল্যামডা ডি ডিভাইড বাই এত। ল্যামডা মান কত বলা ছিল? 5100 অ্যামস্ট্রং। তাহলে 51 পাওয়ার -8। ক্যাপিটাল ডি মানে কত? এখান থেকে বের করছিলাম 2 মিটার। তাই ল্যামডা ডি ভাগ করব কি দিয়ে বাপ? 2 পাওয়ার -3 দাও একখান টান, 2 ইনটু পাওয়ার -3। তা দেখো তো ভাই, এখানে কাটাকাটি করা যায় না? 2 2 মরে গেল, 51 পড়ে থাকলো, আর -3 উপরে গিয়ে যোগ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো আমাদের 51 ইনটু 10 টু দি পাওয়ার -5 এত মিটার। শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। অনেক কষ্ট করছো, তোমার যদি মন চায় মিলিমিটার মাইক্রোমিটার কর বাপ, আমার শখ নাই। যা আসছে হইছে, থাইমা যা। ঠিক আছে? তো দেখো বুয়েটেরই কিন্তু অঙ্ক, বাট লাগে না ক্যালকুলেটর। তার কারণ তোমার শুধু অঙ্কটা করে কিভাবে এইটা বোঝা দরকার, মান নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এবার আসি আমরা বুয়েট 2016-17 প্রবলেমে। ইয়ং এর ব্যতিচারের দ্বিচির পরীক্ষায় এত কম্পাঙ্কের লাল আলো ব্যবহার করলে ডোরার প্রস্থ পাওয়া গেল কিছু একটা। এখন তুমি যদি আরেকটা কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করো, তাহলে ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে সেটা বের করতে বসে। কিন্তু বলে নাই ডোরা প্রস্থের মান কত হবে, পরিবর্তন চাইছে। আর পরিবর্তন কথার মানে কি? দুইটা প্রস্থের মধ্যে ডিফারেন্স বাড়ছে না কমছে, তোমাকে ওইটা বের করতে বলতেছে। তাহলে এখন আসো আমরা আগে মেইন শো দেখবো, তারপর সেখান থেকে বিয়োগ করে করে সামনে আগাবো। আচ্ছা, এই সূত্র কি ছিল ভাই? আমরা পড়ছিলাম বিটা সমান সমান ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ। কিন্তু প্রশ্নকে ফ্রিকোয়েন্সি দিয়ে রাখছে, তাহলে কি করব? এই ল্যামডাকে ভদ্র বানাবো। কিভাবে? আমরা জানি সি সমান সমান এফ ল্যামডা, তাহলে সি বাই এফ মাই ল্যামডা। তাহলে বিটা সমান সমান সিডি 2 এফ এফ। ওকে, এখন দেখো তো বিটার সাথে এফ এর সম্পর্কটা কিরকম হইলো? দেখতে পারতেছি বিটার সাথে এফ এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তার কারণ আলোর বেগ, পর্দার দূরত্ব, চিরের প্রস্থ বা চিরের দূরত্ব এগুলো সব কনস্ট্যান্ট, কিন্তু ফ্রিকোয়েন্সি বদলায় গেলে বিটা অবশ্যই বদলায় যাবে। তাহলে এই কথাটাকে কাজে লাগায়ে আমরা ডাইরেক্ট লিখতে পারি এইভাবে, নতুন বিটা ডিভাইডেড বাই আগের বিটা সমান সমান আগের ফ্রিকোয়েন্সি বাই নতুন ফ্রিকোয়েন্সি। কারণ কি? সম্পর্ক উল্টা। আর কি করছি? অ্যাকচুয়ালি ভাগ করে ফেলছি, করে এই পর্যন্ত আসছে। এখন দেখো তোমাকে স্যার কি চাইছেন? তোমাকে স্যার কিন্তু পরিবর্তন চাইছেন, শুধু বিটা 2 এর মান তোমার কাছে চান নাই। তাহলে একটা কাজ করি, আমি একবারে অঙ্কটা করে ফেলতেছি। ছোটকালে যোজন বিয়োজন পড়ছিলা, মনে আছে? তাহলে আমরা এখন এই যোজন বিয়োজনটাকে কাজে লাগাবো। আমরা যদি লব থেকে হরকে বাদ দিয়ে দিই, বিটা 2 মাইনাস বিটা 1, আর নিচে কিছু করার দরকার নেই, থাকুক, সমান সমান f1 মাইনাস f2 ডিভাইড বাই f2। আমি কি করলাম ভাই? আমি লব থেকে হরকে বাদ দিলাম, কিন্তু হরটাকে কিচ্ছু করলাম না, সে যেখানে আছে সেখানেই থাকুক। উপরে এই যে দেখো বাম পাশে লব, এটাই কিন্তু তোমার ডেল্টা বিটা, পরিবর্তনকে ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি এই ভাই জিনিসটাকে, যে ফাইন ডেল্টা বিটা ইজ ইকুয়াল টু, এই বিটা 1 কে ধাক্কা মারো ওই পাশে, তাহলে বিটা 1টা গেল এই সাইডে। আর এখন কি করবা? পার্থক্যগুলা ইউজ করবা, অর্থাৎ ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ইউজ করবা, আর নিচে রেখে দিবা সেকেন্ড ফ্রিকোয়েন্সি f2। তাই দেখো তো আমরা একটা সুন্দর সূত্র পেয়ে গেলাম না, যে ডোরা প্রস্থের পরিবর্তন কিভাবে কম্পাঙ্কের সাপেক্ষে হয়। এটাই কিন্তু সুন্দর আবার শর্টকাট সূত্র বলতে পারো। আমি পার্সোনালি কেন তোমাদেরকে শর্টকাট বলি না, একটা কথা বদলাই দিলেই শর্টকাট ফেল করে। সো তুমি বেসিক থেকে বুঝো, তোমার শর্টকাট মুখস্থ করে লাভ হবে না। সত্যি কথা, একদম মুখে বলতেছি। মানগুলো বসাই, অঙ্ক হয়ে যাবে। তাহলে আসো ফার্স্টে আসি, আমরা বসাবো এখানে বিটা 1। শুরুতে ছিল প্রস্থ কত আমাদের? 2.4 10 টু দি পাওয়ার -4।
সো 2.4 ইন্টু 10⁻⁻⁴ গুণ করব কি দিয়ে, নিচে হবে নতুন করে যে ফ্রিকোয়েন্সি আমরা পাইছি, নতুন ফ্রিকোয়েন্সি কত 7.5 ইন্টু 10⁻14। দেখো আমি কিন্তু 10⁻14 লিখলাম না, কেন লিখলাম না, উপর নিচে কাটাকাটি যাবে তাই, কিন্তু উপর কি ভাই ডেল্টা এফ, মানে 7.5 আর 4.69 এদের ব্যবধান, দুইজনের কাছে কিন্তু 10⁻14 কমন ছিল, লিখি নাই, লবে হরে মরে গেছে। তো 7.5 থেকে 4.69 এটা এখন আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে, 10⁻14 তাহলে 7.5 মাইনাস তোমার হচ্ছে 4.69। একটা ব্যাপার খেয়াল করো, সেটা হইতেছে যখন আমি ডেল্টা এফটা লিখছিলাম তোমার কিন্তু ন্যাচারাল কমন সেন্সই মাথায় কি আসছে, বড় মাইনাস ছোট, বাট এই জায়গাটায় খেয়াল করো F1 মাইনাস F2 ছিল, বড় মাইনাস ছোট না, প্রথমটা মাইনাস পরেরটা, তাহলে এখানে যদি আমি ঠিক F1 মাইনাস F2 এই সিকোয়েন্সে লিখি তাহলে কিন্তু 4.69 হবে পজিটিভ আর 7.5টা হবে নেগেটিভ। এই ঘটনা কেন ঘটলো, মাইনাস কেন আসলো, এটা কেমন কথা, আসতেই পারে, কেন চিন্তা করো, বিটার সাথে এফ এর সম্পর্কটা তো ভাই ভালো না, ব্যস্তানুপাতিক, তো তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়ায়া দাও তোমার কি বিটা বাড়বে না, ফ্রিকোয়েন্সি বাড়লে বিটা কমবে, তাহলে আমরা যদি ছোট মান থেকে বড় মানকে বাদ দেই প্লাস কি আসা কথা, আসা তো কথা না, আসা কথা নেগেটিভ, দ্যাটস ওয়াই আমাদের এখানে অনুপাত এই জায়গাটা নেগেটিভ ইন্ডিকেট করতেছে। তো তুমি অঙ্ক ভুল করো নাই, তোমার অঙ্ক ঠিকই আছে, তার মানে এফ বেড়ে গেলে বিটা কমে যায়, এই জন্য আমাদের এখানটা মাইনাস সহ আসছে। এভাবে লিখে দিলে স্যার বেশি খুশি হবেন যে তুমি একদম এক্সাক্ট ভাবে করে দিছো। আচ্ছা চাও যে ভাই দুরু মান বাই করেন, তাতে কোনো প্যারাই নেই, খালি বসাই দিবা কাজ শেষ। আচ্ছা তাহলে এখন যেই পর্যন্ত আসছি বুঝে গেছো যে অঙ্কে আসলে আমাদের আর এখন হাতে নিজে করা কোনো দরকার নাই, মানটা সুন্দর হইলে এখনই আমরা মুখে করতে পারতাম। যেমন ধরো যদি 2.5 হইতো 3×25=75, সো 2.5 আর 7.5 1/3 হয়ে যেত, কিন্তু মানগুলো সুন্দর না। তাহলে এখন এই লাস্ট লাইনে এসে আমার আসলে করতে মন চাচ্ছে না, আমি একটু যোগ বিয়োগটা ক্যালকুলেট করে ফেলি, কিন্তু বুঝছোই আসলে কি মিন করলাম। তাহলে 2.4 ইন্টু হচ্ছে 4.69 মাইনাস 7.5, এটাকে ভাগ দিয়ে দিব আমরা 7.5 দিয়ে, নেগেটিভ মানি আসছে, এটা আসছে তোমাদের এরকম মাইনাস 0.8992 ইন্টু 10⁻⁻⁴ এত মিটার। কেন নেগেটিভ আসছে বুঝতেই পারছো, কারণ ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে বিটা কমে যাওয়ারই কথা ভাই, সেটাই ঘটছে এখানে। ডান, আমাদের এন্ডে কাজকর্ম শেষ, সামনে আগে তাহলে। এবার যাব বইয়ের 2014-15 এই প্রবলেমটায়। একটি বর্ণের আলো দিয়ে আলোকিত একটি দ্বিচির পরীক্ষার চিরদ্বয় থেকে কিছু দূরে পর্দা ডোরা পাওয়া গেল। এখন যদি এই পর্দাটাকে আমরা চিরের দিকে এত মিটার সরাই দেই তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় এত, বি কেয়ারফুল, এটা কিন্তু পর্দার দূরত্ব না, এটা কিন্তু পর্দাকে কতটুকু সরায়া দিছো, মানে পর্দার দূরত্বের পরিবর্তন ডেল্টা ডি তোমাকে দেওয়া আছে, তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয়, এটা কিন্তু ডোরার ব্যবধান না, ব্যবধানের পরিবর্তন মানে এক্স না, ডেল্টা এক্স। যদি চির দুইটার মধ্যবর্তী দূরত্ব তোমাকে দেওয়া থাকে মানে এ তোমাকে দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত বের করো। লজিক্যালি ভাবো, আমরা সূত্র পড়ছি এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। এখন তুমি যদি এই এক্স এর পরিবর্তন বের করতে চাও ডেল্টা এক্স, তাহলে ল্যামডা আর এ কনস্ট্যান্ট থাকলে অবশ্যই পর্দার দূরত্বকে বদলাইতে হবে, তাই না? সিম্পল, এক্স আর ডি সমানুপাতিক, তাহলে এক্স এর পরিবর্তন আর ডি এর পরিবর্তন পরস্পর সমানুপাতিক। তুমি চাইলে x1 x2 লিখে বিয়োগ করতে পারো, ভাই দরকার নাই, একদম ডাইরেক্ট কপি মারো না, তা মানা করছে কে, তাহলে কাজ হয়ে গেছে, এখন খালি মানটা বসাবো আর আমরা অঙ্কটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি চাই, আমরা তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডাকে বের করতে চাই, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এক্স, তার সাথে এ গুণ করব আর আমরা ডেল্টা ডি দিয়ে ডিভাইড করে দিব, যে ডেল্টা এক্স ইন্টু এ আর ডেল্টা ডি দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আসলে মানগুলো বসাই দিই তাহলে হয়ে যাবে। তো এখানে ডেল্টা এক্স এর মানটা কত ভাব, কই কই কই, এই যে 3 ইন্টু 10⁻⁻5, আর এখানে আমাদের এর মানটা কত, এ মানে তোমার হচ্ছে চিরের মধ্যবর্তী দূরত্ব 10⁻⁻3, তাহলে বসাই দেই 10⁻⁻3, ভাগ দিব কি দিয়ে, ডেল্টা ডি দিয়ে, 5 ইন্টু 10⁻⁻2, সো 5 ইন্টু 10⁻⁻2, সবই কিন্তু মিটার এককই ছিল, সো আমার প্যারা খাওয়ার কিছু নাই, আমি খালি মানগুলো বসাইছি।
এখন তুমি কি করবা, একটু 10 টু দি পাওয়ার যোগ বিয়োগ তো করতে পারো নাকি? তাহলে আসো যোগ বিয়োগ করি। তাহলে থাকলো আমাদের 3 ডিভাইডেড বাই 5, এখানে 5, এখানে 3, 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6। কিন্তু আমি চালাকি করে একটা শূন্যকে ধার দিব, তার মানে 10 টু দি পাওয়ার আমার কত ছিল -6, তুমি আবার শূন্য ধার দিয়ে দিছো, তাহলে কি করবা 10 টু দি পাওয়ার -7। বোঝা গেল কি করলাম আমি? মানে 5 3 তো 8 হয় ভালো কথা, 2 বাদ দিলে 6 হয় এটা আরো ভালো কথা, কিন্তু আমি 3 কে একটা শূন্য এক্সট্রা গুণ দিছি, তাই 6 থেকে একটা বাদ দিতে হবে, তাই -7। কেন করছি আশা করি বুঝে গেছো। 5 6 30, 6 ইনটু 10 টু দি পাওয়ার -7 এত মিটার। অর্থাৎ একদম লাস্টের সুন্দর ভ্যালু পাওয়ার জন্য একটু 10 কম বেশি করে দিছি। তাহলে ফাইনালি পেয়ে গেলাম ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6 ইনটু পাওয়ার -7 মিটার। হোপফুলি আমি যে কোন অ্যাপ্রোচে আগাইছি সেটা বুঝতে পারছো, মানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক ধরে আমি আগাই গেছি, আর কিছু না। বুয়েট 2013-14 কোশ্চেন ভালো করে দেখো। বাতাসে ইয়ং এর ডিচির পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান হয় 2 মিলিমিটার। যদি সমস্ত যন্ত্রটাকে 1.33 প্রতি সহনাঙ্কের একটা তরল ডুবাই দাও, তাহলে ডোরার ব্যবধান কত হবে? আগে সূত্র চিন্তা করো। ডোরার ব্যবধান x সমান সমান ল্যামডা ডি বাই এ। চিন্তা করো, যখন তুমি বাতাসে আছো তখন তোমার এই ল্যামডাটা কি বাতাসের ল্যামডা, তাহলে সুন্দর করে লিখতে পারি এক্স অ্যাট এয়ার মানে ল্যামডা অ্যাট এয়ার। পর্দার জায়গাতেই আছে, চিরের মতোই আছে, কিচ্ছু যায় আসে না, তাই না? কিন্তু তুমি যদি বলো ভাই পানিবাদ, আপনি একটু কষ্ট করে আরেকটা মাধ্যমে যান, পানি হোক বা তোমার যা মন চায় তাই হোক, বা তরল হোক, হোয়াটএভার। এটা পানি কেন বললাম, কারণ আমি জানি 1.33 হচ্ছে পানির জন্য প্রতিসরণাঙ্ক, বা যে কোনো তরল হইতে পারে, ঠিক আছে? তো তখন কি করব, তো তখন বলতে পারি ফর দ্যাট লিকুইড এক্সএল ইকুয়াল টু ল্যামডা লিকুইড ডি এ। এই কাজটা কেন করলাম ভাই? এই কাজটা করলাম এই জন্য যে আমরা মেইন সূত্রকে এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ একবার বাতাসের জন্য লিখলাম, তো আরেকবার অন্য কোনো তরলের জন্য লিখলাম, কিন্তু ডি আর একে হাত দিব না, কারণ সমস্ত পরীক্ষণ যন্ত্রকে জাস্ট ধরে চুবাই দিছি, তার মানে পর্দার দূরত্ব আর চিরের প্রস্থ হাত দেই নাই, ডি আর একে হাত দেওয়া যাবে না। তাই যদি আমরা এই দুইটাকে একটু অনুপাত করে ফেলি তাহলে কি আসে? তাহলে আসতেছে আমাদের এক্স এল ডিভাইড বাই এক্স এ, মানে তরলের এক্স আর তোমার হচ্ছে বাতাসের এক্স, যেমন কম্পেয়ার করে ফেলি সব তো মনে গেল, এ আর ডি থাকলো খালি ল্যামডা, তাহলে ল্যামডা তরল ডিভাইড বাই ল্যামডা বাতাস, এই অনুপাতটা পাওয়ার কথা। এবার একটু মনে করার চেষ্টা করো প্রতিসরণাঙ্কর সূত্র কি ছিল। ধরো বায়ু থেকে তরল এয়ার টু লিকুইড এই ফর্মে যাব, তাহলে যেখানে ছিলাম সেখানে আলোর বেগ ডিভাইড বাই যেখানে যাব সেখানকার আলোর বেগ, সি সমান সমান এফ ল্যামডা। ফ্রিকোয়েন্সি তো আর বদলায় না, কিন্তু এক একটা মাধ্যমে তরঙ্গর দৈর্ঘ্য বদলায় যায়। তাহলে দেখো তো এই লেখার সাথে ওই লেখাটা কানেকশন পাচ্ছ না, বাট উল্টা পাচ্ছ, ওইখানে এ উপরে আর এখানে এ নিচে। তার মানে আমি ডিরেক্টলি বলতে পারি ভাই তুমি আমাকে যে মানটা দিছো 1.33, এটাকে আমাকে উল্টায় লিখতে হবে। এই তো কেমনে? ওইখান থেকে সো বাতাস থেকে লিকুইড যা হবে, লিকুইড থেকে বাতাস হলে উল্টা ইনভার্স হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে ফাইনালি আমরা দাবি করতে পারি যে লিকুইডের ভিতরে এক্স এর মানটা হবে বাতাসে যেই এক্স ছিল তাকে আরো ভাগ করতে হবে, 1.33 দ্বারা ভাগ করে দিতে হবে। এখানে এক্স বলতে আমরা ডোরার ব্যবধানকেই বুঝতেছি, আর বাতাসে কত বলা ছিল, ডোরার ব্যবধান 2 মিলিমিটারকে বলা ছিল। তাই যদি আমরা এক্স এর জায়গায় 2 বসায় দেই আর 1.33 কে চাইলে 4/3 দিয়ে আমরা লিখতে পারি। তাই কাটলে কত হচ্ছে, উপরে গেল তোমার 3 আর তোমার নিচে 2 হচ্ছে 1.5 দেড়। এবং খেয়াল করো যেহেতু আমি এখানে এক্স এর মানটা 2 বসাইছি মিলিমিটারে, তাই পুরো অঙ্কটাই আলটিমেটলি আমার সলভ হয়ে গেল মিলিমিটার এককে। তাই ফাইনালি কি পেয়ে গেলাম, ওই তরলে ডোরার ব্যবধানটা হবে 1.5 মিলিমিটার। শেষ। কিন্তু হেল্প করলো কে? আমাকে হেল্প করলো এই জিনিসটা, যে তুমি কিভাবে দুইটা মাধ্যমের মধ্যে সম্পর্ক করতে পারবা, এটা বুঝতে পারলেই অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সামনে আগাই আমরা। বুয়েট 2006-07 ইয়ং এর ডিচির পরীক্ষায় 5877 তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে 92টা পট্টি দেখা যায়। যদি 5461 তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি
কয়টা পট্টি দেখা যাবে। একটু আগে সেম আমরা একটা এমসিকিউ সলভ করে আসছিলাম যে n ল্যামডা কনস্ট্যান্ট, তাহলে n2 বাই n1 সমান সমান ল্যামডা 1 বাই ল্যামডা 2। n ল্যামডা কনস্ট্যান্ট মানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আর তোমাকে n2 বের করতে বলা হচ্ছে। আগে তোমার কাছে কয়টা পট্টি ছিল? 92 সংখ্যক ছিল। আগে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 5877। আর এখন তরঙ্গ কত হয়ে গেছে? 5461। ঠিক আছে, অ্যামস্ট্রং মইরা ভূত হয়ে গেছে গা। আচ্ছা, এবার যদি কাটাকাটি করার অ্যাপ্রোচ করি তাহলে কি অবস্থা হবে? এইটা খুবই ক্লোজ একটা ভ্যালু, মুখে মুখে করতে গেলে লিটারালি তোমার দিন পার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি আমরা এটাকে একটু অ্যাপ্রক্সিমেটলি ভাবার চেষ্টা করি, যে ধরো 58 আর 54 এরকম মান আছে, তো এখানে কত তোমার রাফলি 3 ঘরের ব্যবধান আছে, তাহলে এই মানটা একের চেয়ে অবশ্যই একটু বেশি চলে আসবে, 1.5 সামথিং চলে আসতে পারে। তাহলে আমি যদি 90 কে মাল্টিপ্লাই করি, এটা করলে মোটামুটি মানটা 99 এর আশেপাশে আসতে পারে। তোমাকে এটা করতে হবে না, তোমাকে বললাম আর কি, যে করলে মোটামুটি 99 এর মতো আসতে পারে। এবং পট্টির সংখ্যা কখনোই তুমি ফ্র্যাকশনে বলবা না, মানে 99.5 এগুলা বলবা না, 99 নাহলে 100, মাঝামাঝি কিছু বলতে যাও না, ইন্টিজার নাম্বারই থাকার কথা। ওকে ফাইন, সামনে যাই। কুয়েট 2015-16 কি জিজ্ঞেস করতেছে? গ্রেটিং এর ভিতর দিয়ে 5000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি ফেলো, প্রথম আর তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত? ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক আসলে করা সম্ভব না, কিন্তু এইখানে যে মানগুলো দেওয়া সেটা সামহাউ লাকিলি ভালো মান, এই জন্য তুই গেস করতে পারবা। বাট অন্য কোনো মান দিলে ইম্পসিবল, সম্ভব না। কি দেওয়া আছে এক্সট্রা ক্লু? অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে 6000টা রেখা আছে। তাহলে ফার্স্ট আগে তুমি একে তো ভদ্র বানাও, প্রতি সেন্টিমিটারে আছে 6000, তাহলে প্রতি মিটার কত হবে? আরো বেশি হবে। তাহলে 6000কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 3 আর 2 5 শূন্য, 6 ইন্টু পাওয়ার 5 পার মিটার। এন আমাকে এখানে দেওয়া আছে। ল্যামডার ভ্যালু দেখতেই পাচ্ছ 5000। তাহলে সূত্র কি ইউজ করব? ডি সাইন থিটা এন ল্যামডা, ফর্মুলা তো একটাই, তো ডি মানে 1/n সাইন থিটা সমান সমান এন ল্যামডা। এখন ঝামেলা কই লাগছে? প্রথম চরম আর তৃতীয় চরম তোমাকে দুইবার সলভ করতে হবে। একটা কাজ করি, আমরা এখান থেকে সাইন থিটা 1 প্রথম ক্ষেত্রে এভাবে বের করাটা অ্যাপ্রোচ নেই। তাহলে বড় এনটা গেলে সে গুণ হয়ে যাচ্ছে, তাই কি থাকলো আমাদের? এন এন ল্যামডা এরকম গুণ হয়ে যাবে। প্রথমবার যখন করব তখন প্রথম চরম নিয়ে কাজ করব, তাই ছোট এর মান হচ্ছে 1, বড় এন তো কনস্ট্যান্ট 6 ইনটু 10 টু দি পাওয়ার 5, আর ল্যামডা কত? 5000 অ্যামস্ট্রং, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার -7। এখন আমরা জানি 5 আর 6 গুণ করলে কত হয়? 5 6 30, আর 5 থেকে 7 বাদে কত হয়? -2। তাহলে 30 থেকে তুমি যদি 2 ঘর আগে আগায় যাও 0.3, তা কাটাকাটি করে পাচ্ছি আমরা 0.3 প্রথম ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে sin θ2 বের করব, ফর্মুলা কি? n n ল্যামডা। তাইলে আমার তো n এর মান ল্যামডা মান কনস্ট্যান্ট, খালি কত গুণ করতে হবে? তৃতীয় চরম, তাই 3 দিয়ে গুণ করতে হবে, তাই 3 ইনটু একটাকে যাকে পাইছিলাম 3 3 গুণ করলে কত হয়? 0.9 হয়। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি sin θ1 sin θ2। এখন তোমাকে বের করতে বলছে এই দুইটা থিটার মধ্যে ডিফারেন্স কত, মানে θ2 মাইনাস θ1 কত বের করতে বলছে। আমি আগেই বলছিলাম যে এরকম উড়াধুরা জিনিস দিলে তোমার পারার সম্ভাবনা মারাত্মক রকমের কম। পারবা কেমনে? কি ক্যালকুলেট নাকি? কিন্তু গেস করব কিভাবে, এইটা আমি তোকে বুঝাই দেই। সেটা হইতেছে, যদি আমরা 0.9 কে ধরে নিই 0.87, একটু কমায় নিছি, তুমি ভাবতে পারো ভাই এই করে আপনার লাভটা কি হইলো? লাভটা হচ্ছে 0.87 মানে √3/2। আর তুমি বলো ভাই সাইনের মান কত হইলে √3/2 হয়? যদি সাইনের ভ্যালু 60 ডিগ্রি হয়, তার মানে এখানকার আমি অ্যাঙ্গেলটাকে রাফলি 60 ডিগ্রি অ্যাজিউম করতে পারি। ঠিক একইভাবে 0.3 এই মানটাকেও তুমি খুব কাছাকাছি একটা মান দিয়ে ভাবতে পারো। কিভাবে? ধরো হাফ, 0.5, 0.5 আর 0.3 বেশ কাছাকাছি, তাই না? তো 0.5টা কখন হয়? যখন হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা হয় 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানটাকে মোটামুটি বলতে পারি, সরি ধুরু কি কইলাম, সরি এটা ভুল হয়েছে আমার। সেটা হচ্ছে তুমি যদি এখানে হাফ চিন্তা করছো তাহলে তোমার হচ্ছে হ্যাঁ sin 30 চলে আসতেছে।
আর যে আরো ছোট তুমি করতে চাও, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মুখস্থ নাই, এটা আমাকে সম্ভব না। তাহলে আমি যেহেতু এখানে 60 আর 30 নিয়ে চিন্তা করতেছি, আমি কি করছি, আমি এখান থেকে মানটা কমাই দিছি, এখান থেকে তো মানটাকে বাড়াই দিছি, মানে আমি রেঞ্জটা কমাই দিছি। তাহলে আমাদের উত্তরটা এখানে যা দেখাবে তার থেকে অবশ্যই বেশি কিছু আসবে। তো এখানে অ্যান্সার তোমার হচ্ছে 30 থেকে একদম ইমিডিয়েটলি বেশি কোনটা আছে, 46.7। তাহলে উত্তরটা আমাদের 46, 51 এরকম একটা রেঞ্জে আসার কথা। তোমাকে আগেই বলছি যে এটা অ্যাকচুয়ালি মুখে করা সম্ভব না, বাট তুমি চাইলে গেস করতে পারো। সর্বোচ্চ 0.9টাকে তুমি 0.87 বলে প্রবলেম নাই, বাট 0.3 কে 0.5 বলে এরর অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের উত্তরটা 30 ডিগ্রির চেয়ে বেশি হবে। সো এটা উত্তর ছিল ভাবানোর জন্য। তাহলে এখন আসি এক্স্যাক্টলি আনসার কত হবে, এটা ক্যালকুলেটারই করা লাগবে, কোনো উপায় নাই। আচ্ছা, তাহলে আশা করি শিফট সাইন 0.9 যা পাবো সেখান থেকে আমাকে আবার বাদ দিতে হবে শিফট, আহা দেখছো ক্যালকুলেটর মোরই ঠিক জায়গাতে নেই, কি একটা অবস্থা। শিফট সাইন 0.9, আচ্ছা এটা করলে মানটা আসে আমাদের 64 ডিগ্রি, মানে আমরা কিন্তু কাছাকাছি গেছিলাম 60 ডিগ্রি, আরো বলতে 64। তাহলে এখন যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই শিফট সাইন 0.3, তাই পড়ে থাকে 46.7। ওই যে বলছিলাম না যে তুমি যা রেঞ্জ ভাবতেছো তার থেকে একটু বেশি হইতে হবে, তাই কিন্তু আমাদের চিন্তা ঠিক ছিল 46.7। আচ্ছা যেটা বের করে দেখি যে শিফট সাইন 0.3 এটা করলে কত আসে, এই মানটা 17 ডিগ্রির মতো আসে, মানে আমরা অনেক বেশি বাড়াই ফেলছিলাম। 30 ডিগ্রি তো এখান থেকে প্রায় 13 ডিগ্রি উপরে, তাই না? বাট ঠিক আছে, কাছাকাছি যাওয়া গেছে। উত্তরটা হচ্ছে 46.7, এটা অ্যাজাম্পশন থেকে। বাট তুমি বলে মাতব্বরি করে না, পরীক্ষা হলে না পারলে ছায়া দাও, ভুল দেখানোর কোনো দরকার নেই। আইওডি 1415, এ ডিফ্রাকশন রেটিং হ্যাজ 6000 লাইন্স পার সেন্টিমিটার, আর ওয়েভলেংথ তোমাকে দেওয়া আছে, জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য ডিফ্রাকশন অ্যাঙ্গেল ফর সেকেন্ড ম্যাক্সিমাম। আচ্ছা তাহলে 1/n sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, কাকে লাগবে, এই থিটাকে লাগবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কার জন্য, সেকেন্ড ম্যাক্সিমাম, তো ছোট্ট এর মানে তোমার হচ্ছে 2, ল্যামডা মানে তোমার হচ্ছে 5, 8, 9, 6, 10 পাওয়ার -10, গুণ করব কি দিয়ে, বড় হাতের এন দিয়ে। বড় হাতের মানে কি, লাইনের সংখ্যা, তাহলে 6000 লাইন পার সেন্টিমিটার, তাহলে মিটারে গেলে আরো 100 গুণ হবে, তাহলে 3 আর 2 50 হবে। এখন যে আমরা গুণ করার অ্যাটেম্প্ট নেই জিনিসটাকে, দেখো এই 5296 মানটা মোটেও সুন্দর না, কিন্তু আমরা চাইলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি জাস্ট ভাবার জন্য ভেবে নিতে পারি যে মানটা হয়তোবা মোটামুটি 6000-এর আশেপাশে। তাহলে এইটাকে তুমি 6000 ভাবো, 6 দিয়ে গুণ করো, তাহলে 6 6 কত হয় 36, আর 2 গুণ করলে কত হয় 72, রাফলি 72, তবে 72,000 3 শূন্য। তো ওই হাজারের যে 3 শূন্য তাকে আমি 5 যোগ করে দিলাম, 3 আর 5 8, 10 থেকে 8 বাদ দিলে -2, মানে এই মানটা মোটামুটি 0.72, এটা আশেপাশে আসছে। এখন ভাবতে পারো যেটা করে লাভটা কি, এটা করে লাভ আছে। একটু আগে বলছিলাম যে আমরা যদি সাইন 60 কথা বলি, সাইন 60 কত হয়, সাইন 60 হচ্ছে √3 ডিভাইড বাই 2 অথবা 0.876 বা 867 এরকম কিছু একটা। আর সাইন 45 তুমি যদি বের করতে পারো, এটা হচ্ছে 1/√2, সেই মানটা হচ্ছে 0.707। তাহলে এখন চিন্তা কত ভাই, আমাদের মানটা কার কাছাকাছি যাচ্ছে, সাইন 45 কাছাকাছি যাচ্ছে না, থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু 45 ডিগ্রি মোর অর লেস। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে 45 ডিগ্রির আশেপাশে যাবে। এবং দেখো এক্স্যাক্টলি 43 এবং 45 দেওয়া, এরকম দিলে গ্যাঞ্জাম বেশি লাগে, 43, 45, 48 কোনটাকে দেখাবো। আমার কাছে মনে হচ্ছে এটা অ্যান্সার হবে 43। কেন, তার কারণ আমরা তো মানটাকে বাড়ায় নিছিলাম, 6000 ধরছিলাম, বাট অ্যাকচুয়ালি মানটা তো ছোট, তাই না? তো আমি যাই পাচ্ছি আমাদের কিন্তু মান এর থেকে ছোট আসতে হবে। আর 45, 48 বড়, বাট 43 ছোট, সো এটা 43ই হওয়ার কথা। আমি চেক দিবই না, আমি কনফার্ম এটাই হবে। ঠিক আছে, সামনে আগাই। কোন অপবর্তন গ্রেটিং এর ভিতর দিয়ে এই সেন্টিমিটার তরঙ্গ দেখে আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ হবে 30। তাহলে প্রতি সেন্টিমিটারে কতগুলো রেখা আছে সেটা বের করে দাও। তা ভাই তুমি জানো অলরেডি ফর্মুলা কি হবে, সাইন থিটা ডিভাইডেড বাই এন ল্যামডা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন, মানে একবার লিখলাম 1/n সাইন থিটা সমান এন ল্যামডা, আমাকে এন বের করতে বলছে। তাহলে এখানে দেখো থিটার ভ্যালু কি বলছে 30, তাহলে সাইন 30 মানে কত, হাফ, উপরে রাখলাম 1, নিচে রাখলাম 2।
এখন তুমি দ্বিতীয় চরমের জন্য চাচ্ছ, তাহলে ছোট এন মানে কত? ছোট এন মানে তোমার হচ্ছে 2। আর ল্যামডা কত বলছে ভাই? 5 × 10⁻⁵ সেন্টিমিটার। তাই রাখলাম এখানে 5। যদি মিটার করতে হয় আরো 2 দিয়ে দাও, -7। নিচে লেখার দরকার নাই, উপরে উঠায় দাও 10⁻7। এই তো হয়ে গেছে। তাহলে আমরা কাজ করি, এই 10⁻7 কে 2 ভাগে ভাগ করি। এই যে 6 এবং হচ্ছে 1। এই 5 আর 2 এ রাখলাম আমি একটা 10, আর এই 2টাকে রাখলাম আমি আলাদা। তাহলে দেখো তো কি অবস্থা হইলো। তাহলে তোমার হচ্ছে এই 10 কাটাকাটি হয়ে গেল, আর 10⁻6/2 থাকলো। একটা কাজ করি, 10⁻6 কেও 2 ভাগ করে দেই, 1 আর 5/2। তাহলে 2 আর 10 কাটলে হচ্ছে 5 × 10⁻5। তাহলে এত লাইনস পার মিটার। আমাদের অঙ্কটা পার মিটারে আসছে, বাট তোমাকে বের করতে বলছে প্রতি সেন্টিমিটারে। তাহলে প্রতি সেন্টিমিটারে গেলে কি হবে? আরো 2 ঘর কম হবে, কারণ কি যত ছোট হবে তত কমবে। তাহলে 5⁻3 পার সেন্টিমিটার। তাহলে 5⁻3 মানে কত? 5 এর পরে 3 শূন্য পার সেন্টিমিটার। দ্যাট মিনস 5000। ওকে, এখন তুমি কত তাড়াতাড়ি ম্যাথ করতে পারো এইটা ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে। অঙ্ক দেখো ঘুরিয়ে ফিরে সব কিন্তু একই রকমই আমাদের আসতেছে। নীল এলইডি হতে নিশ্চিত আলো একটা অপবর্তন গ্রেটিং এর উপরে লম্বভাবে আপতিত হয়। গ্রেটিং এ 25.4 মিলিমিটার প্রস্থে সমব্যবধানে এতগুলা রেখা টানা আছে। কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম উৎপন্ন হবে বের করে দাও। আচ্ছা, থিম বুঝে গেছে, অপবর্তন গ্রেটিং। তার মানে তোমার ফর্মুলা হচ্ছে ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। তাহলে 1/n সাইন থিটা সমান সমান এন ল্যামডা। কি জানতে চাই ভাই আমরা? কেন্দ্রীয় অক্ষতে কত ডিগ্রি কোণে, মানে কি থিটাটাকে বের করতে চাই। তাহলে সাইন থিটা সমান সমান এন এন ল্যামডা। তাহলে আসো মানগুলো বসায় দেই। ছোট্ট এর মানে কি? যত নাম্বার, যত অর্ডার, দ্বিতীয় অর্ডার, দ্বিতীয় ক্রম। বড় এর মানে কি? প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। কটা বলছে ভাই? 25.4 মিলিমিটারে এতগুলো আছে। তাহলে কত মিটারে বের করতে হবে? 1.26 10⁻4 ডিভাইডেড বাই 25.4, এত কিন্তু মিলিমিটার। তাই 10⁻³ আর উপরে গেলে এটা হয়ে যাবে +3। তাহলে হয়ে গেল প্রতি মিটারে রেখার সংখ্যা বের করলাম। এবার কাকে গুণ করব? এখানে গুণ করব ল্যামডাকে। সো ল্যামডা কোথায় আমাদের? এই যে 450 10⁻⁹ মিটারে আছে, তাই থাকলো মিটারে। ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে আমাদের সাইন থিটা। এখন দেখো এই মানটাও কিন্তু খুব একটা ভদ্র অবস্থায় আসে নাই। যদি কাটতেই চাও তাহলে কি করতে পারো? তুমি এটা অনুমান নির্ভর আগাইতে পারো। তুমি 25 ধরতে পারো, আর তুমি এটাকে 450 ধরতে পারো। যে 5 দিয়ে কাটতে চাও তাহলে কত হয়? 5 × 5 = 25। এখানে কত হয়? 5 × 9 = 45। মানে রাফলি কাটতেছি আর কি। এখন যদি 5 কে দিয়ে আমি এই 1.26 কে কাটতে যাই, লিটারালি এটা কাটা মুশকিল হয়ে যাবে। কারণ কি 3 × 5 = 15। যে ধরে নেই যে এটা মোটামুটি তোমার 1.5 বাড়ায় নিলাম, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হয়? 3 × 5 = 15, তাহলে তোমার হচ্ছে 0.3। সব বাড়ায় নিচ্ছি, কিছু কমাচ্ছি না এখানে আমি। আচ্ছা, কারণ কি দেখো তোমার নিচে দেখো পুরো সাফ হয়ে গেছে, যা আছে খালি উপরেই আছে। তাই 2 আর 0.3 গুণ করলে কত হচ্ছে তোমার? 0.6। 3 × 2 = 6। আচ্ছা, এখন এই যে 90 শুধু এইটাকে তুমি একটু আলাদা রাখো 9, আর বাকি 10⁻⁻ গুলোকে 1 করে ফেলো। এখানে 7, এখানে 8, 10⁻⁻1। এই হচ্ছে আমার অবস্থা। তাহলে 6 আর 9 যদি গুণ করে দেই তাহলে কত হয়? 6 × 9 হয় 54। এখানে 1 ঘর আগে, ওইখানে 1 ঘর আগে, তাহলে আমার দশমিক যাবে 2 ঘর আগে। তাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 0.54। তার মানে আমরা এখানে অঙ্কটা মোটামুটি বলতে পারি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ হাফের আশেপাশে যাচ্ছে বা তার চেয়ে বেশি হচ্ছে। তাহলে এই অ্যান্সারটা আমাদের হচ্ছে সাইন 30 ডিগ্রির একটু বেশি আসবে, কারণ কি তোমার এটা প্লাস হবে। যদি আমরা এক্স্যাক্টলি সলভটা করতে চাই যে আসলেই কত হয়, একবার দেখি কত আসে। 1.26 পাওয়ার তোমার হচ্ছে 7 ডিভাইড বাই 25.4 মাল্টিপ্লাই করব 450 পাওয়ার -9। শিফট সাইন অ্যান্সার। না, এখানে আমরা একটু বেশি করে ফেলছি। এখানে কাটাকাটি করলে 26-এর মতো আসে। মানে কাছাকাছি গেছিলাম, বাট একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সমস্যা নাই, এটুকু আসতে পারছি এই অনেক। অ্যাকচুয়ালি করলে এটা মানটা আসবে 27-এর আশেপাশে। যাক,
আশা করি বুঝে গেছে। তোমাদের পরীক্ষা আসলে অবশ্যই এরকম মান দিবে না, সো প্যারা খাওয়ার কিছু নাই। দেখো একটা ফিগার তোমাকে ড্র করে দেওয়া আছে, বলতেছে যে 1.62 প্রতি সারণাঙ্কের একটা কাঁচ প্লেট আছে, তার উপরে এই যে একটা আলোক রশ্মি আপতিত হইল। এখন যদি এমনটা হয়, এই রশ্মির প্রতিসরিত যে অংশ আর প্রতিফলিত যেই অংশ তারা পরস্পর আছে 90 ডিগ্রি কোণ করে, তাহলে বের করতে হবে আপতন কোণের মান কত। তুমি এটা অবশ্যই পড়ে আসছো, ব্রিস্টারের সূত্র, যে যদি প্রতিসরণ আর প্রতিফলন 90 ডিগ্রি কোণে চলে আসে, তার মানে এটা মিউটা হবে tan i এর সমান। মিউটা কি হালকা থেকে ঘনতে যাবে, তখন তার সাপেক্ষে মিউ সমান সমান tan আপতন কোণ। এখন ঘটনা ঘটলো 1.62, এই মানটা তো আসলে আমাদের কোনো চেনা মান না, কিন্তু হ্যাঁ আমরা মোটামুটি 1.73 মতো এটাকে ধরে নিতে পারি, একটু বাড়াই নিলাম। কেন? কারণ √3 হচ্ছে 1.73। কারণ তুমি আমাকে বলতো ভাই যে যদি আমরা এখানে 1.73 বসাই, তাহলে আপতন কোণটা কি মোটামুটি tan ইনভার্স √3 বলা যেতে পারে, নট এক্স্যাক্টলি বাট বলা যেতে পারে। তখন আমাদের i এর মানটা কত আসতেছে? আমরা জানি tan 45 মানে 1 আর tan 60 মানে তোমার হচ্ছে √3। তাহলে এই আমাদের আপতন কোণের মানটা মোটামুটি 60 ডিগ্রির কাছাকাছি আসবে। যদি আমরা অ্যাকচুয়ালি মানটা বের করি, শিফট tan 1.62, তাহলে মানটা আসে 58.3, মানে আমরা কিন্তু বেশ কাছাকাছি যেতে পারছি, তাই না? ঠিক আছে, আমরা ধরতে পারলেই চলবে যে মোটামুটি অঙ্কটা কিভাবে করতে পারে। যেমন ব্রিস্টারের সূত্র, প্রুফ করার দরকার নেই, এটা হয় এভাবে। আচ্ছা, এবার আসি আমরা বইয়ের 2005-06টা অঙ্কে। একটা ব্যাচের পরীক্ষায় সুসংগত দুইটা আলোক উৎসের প্রাবল্যের অনুপাত 25:4, মানে I1 অনুপাত I2 সমান সমান 25:4। কি বের করতে হবে? যদি তুমি ব্যাচার করো, তাহলে চরম বিন্দু আর অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত কত। দ্যাট মিনস তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার অনুপাতটা কত। আমরা অবশ্যই জানি যে আই সমানুপাতিক বিস্তার স্কোয়ার, এটা হচ্ছে মেইন শর্ত আমাদের, আই সমানুপাতিক বিস্তার স্কোয়ার। তাহলে যদি আমরা এই I1 এবং I2 থেকে A1 এবং A2 অনুপাতটা বের করতে চাই, তাহলে কত আসে দেখো তো। স্কোয়ারের অনুপাত যদি হয় 25:4, তাহলে উভয় পক্ষকে রুট করে দিলে এদের অনুপাতটা হয় 5:2, তাই না? এখন তুমি কিভাবে দাবি করতেছো সর্বোচ্চ আর সর্বনিম্ন আই তুমি পাবা? তখনই তুমি পাবা, সর্বোচ্চ কখন হয় ভাই? সর্বোচ্চ তখনই হয় যদি তোমার বিস্তারগুলো সামেশন হয়ে যায়। আর সর্বনিম্ন কখন হয়? যখন বিস্তারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে আই ম্যাক্স আমি তখনই পাবো যখন A1 আর A2 দুইটা বিস্তার যোগ হয়ে যাবে। আর আমি মিনিমাম কখন পাবো? যখন A1 আর A2 বিস্তারগুলো বিয়োগ হয়ে যাবে। কিন্তু আই এর সাথে বিস্তারের সম্পর্কটা বর্গের সমানুপাতিক, তাই যোগফলের বর্গ করতে হবে বা বিয়োগফলের বর্গ করতে হবে। কোথায় পাবো? তুমি তো A1 আর A2 মান তুমি জানোই, 5 এবং 2, তাই যোগ করলে কত হয়? 5 আর 2 যোগ করলে হয় তোমার 7, 7 কে স্কোয়ার করলে হয় 49, আর 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 3 কে বর্গ করলে হয় 9। তাহলে অনুপাত কত আসলো ভাই? ম্যাক্স বাই মিন অনুপাত হইলো 49/9। বুঝতে পারছো কিভাবে আসছে? মানে পুরো থিমটাই হচ্ছে এই অনুপাতকে কাজে লাগাইতে হবে। আর যারা এটা কনফিউজ হয়ে গেছে, এটা হুট করে কি হইলো, আচ্ছা এইরকম হইলো, A1/A2 is equal to 5/2, এটা আমার কাছে আছে। উপরে এবং নিচে আমরা যোজন এবং বিয়োজন করব, তাহলে A1 প্লাস A2 আর নিচে হবে A1 মাইনাস A2। তাহলে উপরে 5 আর 2 এ 7, নিচে 5 আর 2 এ 3। এখন আশা করি বুঝে গেছে যে কোথায় কি হইলো। এই জিনিসটা এসে ঠাস করে এখানে বসে গেল। তো 7 হয়ে গেল 49, 3 হয়ে গেল 9। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনুপাতটা আমরা পেয়ে গেলাম 49:9। ঠিক আছে? তোমাদের জানা কথা যে কনস্ট্রাকটিভ যখন ইন্টারফারেন্স হয়, ধরো এটা হচ্ছে আমাদের একটা ওয়েভ, যার এই বিস্তারটা হচ্ছে আমার A1, এবং ঠিক এখানে যে আরেকটা ওয়েভ এসে পড়ে এই যে এইরকম, বাট তার বিস্তারটা একটু বেশি, সাপোজ তার বিস্তারটা তোমার হচ্ছে এই যে A2, তো তখন এখানে লব্ধি কি অবস্থা হবে? এখানে তোমার লব্ধিটা হবে এরকম, মারাত্মক বড় ঢেউ, মারাত্মক বড় ঢেউ। এই তোমার নতুন বিস্তারের মানটা হবে A1
প্লাস a2। আর এই যে বিস্তার তোমার বেড়ে গেল, ওই বিস্তারের বর্গ থেকে স্কোয়ার থেকে তোমার আসবে ম্যাক্সিমাম। আর যে ধ্বংসাত্মক হইতো তাহলে a1 আর একটু বিয়োগ হয়ে যাইতো, তখন তোমার বিয়োগের স্কোয়ার থেকে আসতো তোমার মিনিমাম আই এর মান, মানে চরম আর অবম। বুঝছো কিভাবে করছি? তো এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট রুল। ধরবা, স্কোয়ার করবা, রুট করবা, যোগ বিয়োগ করবা, কাহিনী খতম হয়ে গেল গা। ওকে, সামনে যাই। দেখো তো ভাই এখানে কি বলছে, এখানে বলতেছে the light from a 10 milliwatt laser is concentrated on a 2 millimeter square area. What is the maximum value of corresponding sinusoidal electric field? এইটা কিন্তু ঝামেলা আছে, তোমার নরমালি জিনিসটা পড়ার কথা না, কারণ তোমরা অ্যাকচুয়ালি সেকেন্ড পেপারের অধ্যায় 4 এবং 5 আসলে পড়োই নেই, এবং ওইটার মধ্যে সাইন ওয়েভ থেকে কিভাবে আমরা এভারেজ করি এই ব্যাপারগুলো তোমার আইডিয়া নাই। এটা হিন্ট দেই, সাইন ওয়েভ যদি তুমি সম্পূর্ণ টি ধরে মানে একদম পর্যায়কাল ধরে ইন্টিগ্রেট করো সময় সাপেক্ষে, দেখবা জিরো হয়ে গেছে, মানে এভারেজ এক্সিস্ট করে না। যদি অর্ধ পর্যায়কাল ধরে করো তখন এভারেজ এক্সিস্ট করে। সো এই ইন্টেন্সিটিও কিন্তু ওভাবেই আসছে, কারণ তোমাদের বইটা প্রুফটা করে দেওয়া নাই। আমার কথা মনে রেখো, তোমরা পড়ছিলা পয়েন্টিং ভেক্টরের ফর্মুলায় যে 1/μ তার সাথে হচ্ছে ই ক্রস বি, তাই না? আমি এখানে ক্রস না করে সিম্পলি ই আর বি লিখলাম। কই পড়ছো? পয়েন্টিং ভেক্টরে পড়ছো 1/μ ই ক্রস বি। আমি এখানে ক্রস না লিখে লিখলাম ই আর বি, ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা এখানে এভারেজ করে ফেলতেছি, তাই এই মানটাকে আমরা আরো কি দিয়ে ভাগ করব? আমরা আরো এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, তখন এটা হবে আমাদের প্রাবল্যের মান। তা থাকলো 1/2, নিচে আছে আমাদের একটা মিউ নট। কিন্তু এটা ঘাপলা পাকাবো, কি ভাবলা? সেটা হলো ই এর জায়গায় থাকুক ই, কিন্তু চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমরা রিপ্লেস করে দিব। কিভাবে করব? আমরা কিন্তু পড়ছিলাম সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের মান বা সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মানের মধ্যে শর্ত আছে, সেটা হচ্ছে ই নট সমান সমান সি, ই সমান সমান বিসি। পড়ছো না ভাই? তাহলে যদি আমরা চাই এখান থেকে বিটাকে সরাই দিব, কি করতে পারি? বি এর পরিবর্তে লিখতে পারি ই নট ডিভাইডেড বাই সি। দেখো তো লেখা যায় না? এবং যদি লেখা যায় তুমি ফাইনাল সুন্দর সূত্র পেয়ে যাবা, সেটা হচ্ছে ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2c মিউ নট। তো এইটা হচ্ছে আমাদের এভারেজ ইন্টেন্সিটি, মানে আমরা গড়ে এখান থেকে যে প্রাবল্যটা পাচ্ছি সেই প্রাবল্যের এটা হচ্ছে সূত্র। তোমরা হয়তো বা এটা দেখো নাই, মানে তোমাদের বইতে অ্যাকচুয়ালি এইভাবে দেওয়া নাই জিনিসটা, আমি প্রুফ করে দিলাম, তো মনে রেখো। হ্যাঁ, তাহলে এখন আমরা কাজে লাগাবো। তাহলে আগে জানতে হবে এই তীব্রতার মানটা কত। তাহলে এই প্রশ্ন মতে তীব্রতা আই কিভাবে পাবো? আই বা তীব্রতা মান হচ্ছে ক্ষমতা ডিভাইড বাই এরিয়া। তাহলে ক্ষমতা কত বাবা? ক্ষমতা হচ্ছে 10 মিলিওয়াট, 10⁻³ আর তোমার এরিয়া কত? 2 মিলিমিটার স্কোয়ার, 2 × 10⁻⁻6। 2 আর 10 কাটলে হয়ে গেল 5 এবং 10⁻³ হয়ে গেল 3। এটা হচ্ছে আমাদের ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা। আর শর্ত মতে এই তীব্রতাই হচ্ছে তোমার এই বান্দা। তাহলে আসো লিখে ফেলি আমরা। তাহলে 5000 ইজ ইকুয়াল টু ই নট স্কোয়ার, মানে তড়িৎ ক্ষেত্রের যে সর্বোচ্চ মান। তুমি এটা জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ করেসপন্ডিং সাইনোসয়েডাল ইলেকট্রিক ফিল্ড, মানে ই নট এর মানটি তোমাকে বের করতে বলতেছে। 2 তো 2, সি মানে 3 × 10⁸, আর এই যে তোমার মিউ নট, যে ভুলা যাও, প্যারা খাওয়ার কিছু নাই, এটা মানে হচ্ছে 4π10⁻⁻7 তোমাকে দেওয়া আছে। শুধু এখন একটু তোমাকে চালাকি করে কাটাকাটি গুলা খুব কেয়ারফুলি করতে হবে, তাইলে কাজ হয়ে গেল। তাহলে ই নট ইজ ইকুয়াল টু 3 2 কত হয়? 6, 6 আর 5 গুণ করলে কত হয়? 30। তাহলে রাখলাম আমি 30। এখানে শূন্য কয়টা? 3টা। আর এখানে আমার কাছে 8টা। তাহলে 10, 8 আর 3 তোমার হচ্ছে 11 ইন্টু 4π10⁻⁻7। মানে অন্তত যতটুকু কাটাকাটি করা যায় আমি একটু গুণ করে নিচ্ছি। এইবার 4 আর 3 গুণ করলে কত হয়? 12। আর পাই থাকলো পাইয়ের মতো, একটা শূন্য, 11টা, 12টা শূন্য, 12 থেকে বাদ দিব 7টা, তাহলে কয়টা হচ্ছে? 5টা শূন্য। তাহলে ই নট স্কোয়ার বলতে আমরা এই মানটা বুঝতেছি। একটা কাজ করতে পারি, এটাকে আমরা 1.2π10⁻⁶ এভাবেও কিন্তু লিখতে পারি চাইলে। মানে আমি 10 টু দি পাওয়ারটাকে
কিসে নিয়ে আসলাম? জোড় সংখ্যায় নিয়ে আসলাম। তাহলে এখন যদি আমরা এটাকে রুট করতে চাই 10⁶, একদম অর্ধেক হয়ে যাবে 10⁻3, কারণ রুট মানে কি? পাওয়ার হাফ, অর্ধেক হয়ে গেল। এবং তার সাথে কি থাকবে? রুটের ভিতরে 1.2 পাই এইটা থাকবে। এবার তুমি লজিক্যালি ভাবো এই বান্দাকে তুমি কিভাবে রুট করবা? গেস করার চেষ্টা করি। 10⁻3 থাকলো, পাইকে 3-এর মতো করে ভাবো, 3 × 36, তাহলে এই জায়গাতে আমার মোটামুটি 3.6 আছে, তাই না? আচ্ছা, 36 কে রুট করলে কত হয় ভাই? 36 কে রুট করতে হয় 6, কিন্তু নিচে তো আবার তোমার 10 আছে, 10 কে রুট করলে কত? 3-এর মতো হয়। তাহলে আলটিমেটলি এটা কাটাকাটি করলে মোটামুটি মানটা 2 এর আশেপাশে যাচ্ছে। যারা বুঝি নাই, আমি এটা মিন করছি, কোথায় লিখবো? তো জায়গার বিশাল অভাব। আচ্ছা, এখানে করি, √3.6, এই কথা মানে হচ্ছে 36/10 হোল রুট, উপরে 6 6 36 আর নিচে √10। তাহলে √10 মানে কত? এটা তো হচ্ছে 3+, মানে এই মানটা কিন্তু তোমার মোটামুটি 2 এর মতো, বা 2 এর থেকে একটু কম, তাই না? তাহলে আমাদের মানটা মোটামুটি 2 এর চেয়ে একটু কম, তো ধরলাম 1.9 ইন্টু 10⁻3 ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের ফাইনালি তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, 1.9 10⁻3 ভোল্ট পার মিটার। এখন 10⁻3 মানে কি? কিলো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা 1.94 কিলো ভোল্ট পার মিটার। যথেষ্ট কমপ্লিকেটেড ব্যাপার ছিল, তোমাকে আগে থিওরি বোঝা লাগবে কেমনে আসছে, তারপরে আবার অঙ্ক করতে হবে, আবার কনভার্ট করতে হবে, ভেজালে জিনিস। স্বাভাবিক, ওখানে তোমার ক্যালকুলেটর আছে, তোমার কাছে ক্যালকুলেটর নাই, সো তুমি একটু প্যারা খাবা, এটাই তো জানা কথা। বাট তোমাদের পরীক্ষা আসলে এত বেশি ক্যাচাল হবে না, সো ভয় পাইও না, ওকে? এবার আমরা আরেকটু ইজি প্রবলেমে আসি। 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা একই বর্ণের আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য যদি হয় এত, তাহলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য মান কত দেওয়া? 2 × 10⁻⁻7। থাকলো টুয়াইস পাই, ল্যামডা মানটা কত ভাই? 4000 অ্যামস্ট্রং, তাহলে 4 × 10⁻⁷। আর এখানে তোমার কি আছে? 2 × 10⁻⁷। তাই দেখো ভাই, 2 2 4 7 7 সব কাটাকাটি হইলো, শুধু পাই পড়ে থাকলো। তোমার অ্যান্সারটা তোমার হচ্ছে পাই, দশা পার্থক্যের মানটা হবে পাই, ডাইরেক্ট কাটাকাটি হয়ে গেছে। এবার বইয়ের 2019-20 একটা আধ্যাত্মিক প্রবলেম সলভ করি। এই আধ্যাত্মিক কেন বললাম? এই জিনিসটা তোমাদের বইতে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করেই নাই, কিন্তু হিন্ট দেওয়া আছে। ব্যতিচার একটা উদাহরণ দিছে, বাট কোনো প্রুফ করা নাই। এবং তোমরা যেহেতু তরঙ্গ পড়ো নাই, তাই এটা ব্যাখ্যাটা হুট করে মাথায় ধরে না, যেটা কেমনে হইলো। তো আসলে বুঝাই বলি ঘটনা কি। সেটা হইলো, যদি আমরা একটা বাবল চিন্তা করি, মানে ওই যে সাবানের বাবল আছে না, ওই বাবলটার থিকনেস অনেক কম হয়, তো এটাকে আমরা থিন ফিল্ম বলতে, এটা পাতলা ফিল্ম বলতে পারি, ঠিক আছে? তো পাতলা ফিল্মটার যে থিকনেস, আমরা এটাকে ধরে নিচ্ছি ছোট্ট হাতের টি দিয়ে। কি হয়, ধরো যখন এই ফিল্মের উপরে একটা আলোক রশ্মি এসে আপতিত হয়, সেই আলোক রশ্মির কিছুটা অংশ এখান থেকে যেমন প্রতিফলিত হয়, আবার কিছু অংশ কিন্তু এর ভিতরে প্রতিসরিত হয়। এই যে প্রতিসরিত হয়, এই প্রতিসরিত আলোক রশ্মি কিন্তু নিচে আবার এইভাবেও প্রতিফলিত হয়, এবং প্রতিফলিত হয়ে আবারও আগের মাধ্যমে এইভাবে চলে যায়, এবং বাকি কিছু অংশ এই জায়গা থেকে আবার প্রতিসরিত হয়ে যায়। সো মেইন ঘটনা হলো যেটা, সেটা হলো এই যে মেইন আলোক রশ্মি সাবানের ফিল্মের উপরে প্রথমবার প্রতিফলিত হইল তরঙ্গ 1, আর প্রতিফলিত হয়ে আবার প্রতিসরিত হইল, এটা হচ্ছে ওয়েভ নাম্বার 2। তুমি কমন সেন্সে চিন্তা করো, প্রথমটা এই যে সবুজ কালার, আর দ্বিতীয়টা এই যে হলুদ কালার, কোনটা বেশি পথ অতিক্রম করলো? এই হলুদটা বেশি ঘুরে আসলো। তো বেশি কতটুকু ঘুরলো? এই যে সাবানের ফিল্মের ভিতরে এই জায়গাটুকু বেশি পথ অতিক্রম করে আসলো। এখন এরা দুইটা যে কয়টা পয়েন্টে মিলিত হবে, এবং তার ফলাফল কি হইতে পারে? ব্যতিচার হয়ে ধ্বংসাত্মক হইতে পারে, গঠনমূলকও হইতে পারে। এখন এই থিকনেসটার উপর ডিপেন্ড করতেছে ফলাফল কি হবে, এই কত অ্যাঙ্গেল করে আসলো তার উপর ডিপেন্ড করতেছে ফলাফল কি হবে। মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত, থিকনেস, অ্যাঙ্গেল এবং কোন বর্ণের আলোক রশ্মি, এগুলোর উপর জড়িত। এবং মজার বিষয় কি, বাবলের কিন্তু সব জায়গায় থিকনেস সেম হয় না, বা তেলের উপর চকচক করে এক এক জায়গায় এক এক কালার দেখো, কারণ সব জায়গায় এই অ্যাঙ্গেলটাও সেম হয় না,
সব জায়গায় থিকনেসটাও সেম হয় না, তাই তুমি একটা রেইনবো প্যাটার্ন বা ডিফারেন্ট ডিফারেন্ট কালার তুমি দেখতে পারো, বাট ঘটনা কিন্তু ব্যতিচার। এখন আমাদের এই অঙ্কে স্পেসিফিক ভাবে বলতেছে যে ধরো এই ফিল্মটা তোমার কাছে আছে, খুব ভালো কথা, এই যে ফিল্মটা তোমার আছে, এখন এটা কোথায় আছে, বাতাসে ভাসমান, তার মানে উপরেও তোমার হচ্ছে এয়ার, নিচেও তোমার হচ্ছে এয়ার, আর মাঝখানে এটা হচ্ছে আমাদের সাবানের বাবু, তোমাকে সোপ লিখলাম, সোপ মানে সাবান, বুঝছো, সোপ। এই যে, তাহলে এখন আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই সোপটার লেয়ারের যে থিকনেস এটা হচ্ছে টি। তো আলোর কি হবে, তারা বলতেছে এইটার উপর নাকি আলো লম্ব ভাবে এসে পড়ছে, দ্যাট মিন্স এই সবুজ কালারের রশ্মিটা এরকম খাড়া লম্ব ভাবে এসে পড়ছে। তাহলে এসে পড়লে কি হবে, একই লাইনের উপর সব ঘটনা ঘটবে, নামবে উঠবে, বাট তুমি তো বুঝতে পারবে না, তাই তোমাকে বোঝানোর জন্য আমি করতেছি, সবুজ কালার আলো এসে পড়লো এবং এইটা কিন্তু এইভাবে সোজা প্রতিফলিত হবে, এই যে সবুজ কালারটা আসলো প্রতিফলিত হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের রে 1, প্রথমটা, এই যে রে 1। কিন্তু আমরা তো জানি যে কিছু তো প্রতিসরিত হবে, প্রতিফলিত হবে আবার বের হবে, তাই ধরলাম এর পরের বাকি পার্টটা এইভাবে আরো নিচে আসলো এবং আসার পরে কি হইল, প্রতিফলিত হইল, তারপরে প্রতিসরিত হইল, এই যে এইভাবে, বুঝতে পারছো, এক লাইনে আঁকার কথা, বাট আমি আঁকতেছি না এই জন্য তোমার জন্য বুঝতে ইজি হয়, না তুমি ধরতে পারবে না যে কোত্থেকে কি আঁকতেছি, ঠিক আছে। সো ধরলাম এই যে এইভাবে, ওকে। তাহলে এই হলুদ কালার দিয়ে বুঝলাম আমরা দ্বিতীয় আলোক রশ্মির কথাটা, সবুজ দিয়ে আসলো, ভিতরে গেল, ঠাস 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 করে বের হয়ে গেল। তাহলে আমাদের যে এখানে সাবানের এই সোপটা ছিল, এই যে জাস্ট সিম্পলি মার্ক করলাম, এই সোপের ভিতরে বাবলটার ভিতরে ঘটনা ঘটলো, সবুজটা এসে সবুজ দিয়ে গেল, আর সবুজটা এসে ভিতরে হলুদ হয়ে হলুদ হয়ে হলুদ হয়ে বের হয়ে গেল। এই 1 আর 2 দুইটা রশ্মির মধ্যে পথ পার্থক্য যা, তার উপর ডিপেন্ড করবে ব্যতিচার হওয়ার পরে এদের মধ্যে কি হবে, মানে তুমি কি এখানে আলো দেখবা না অন্ধকার দেখবা, ফলাফলটা কি হবে, কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ, ডিপেন্ড করবে এই রে 1 আর রে 2 এর মধ্যে পথ পার্থক্যের উপরে। আমরা একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি যে বাতাসে তারা এল পরিমাণ দূরত্ব, এই যে এল পরিমাণ দূরত্ব এইভাবে গিয়ে কোনটা পয়েন্ট তারা মিলিত হচ্ছে, তা আমি বের করার চেষ্টা করি এদের দুইজনের মধ্যে কোনো পথ পার্থক্য আছে কিনা এবং সেটা আমরা কিভাবে বের করব। তা যদি আমরা প্রথম রশ্মির কথা বলি, নিচে আসলো এল আবার উপরে গেল এল, তাহলে প্রথম রশ্মির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে তার পথ পার্থক্য কত হবে, সে তোমার আসলো এল, উপরে উঠবেও এল, বাট সাথে একটা λ/2 যোগ হবে। এই যে এই জিনিসটা হুট করে এসে তোমাদের মাথায় ধাক্কা মারে, ভাই এটা কি করলেন, এটা কেন হইলো, এটাকে বোঝার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরো এটা হচ্ছে আমাদের একটা খুঁটি বা একটা দেয়াল, এই দেয়ালের সাথে আমি একটা দড়িকে বাঁধছি, ঠিক আছে, একদম শক্ত করে বাঁধছি, শক্ত করে বাঁধছি। এখন যদি এই দড়িটাকে ধরে আমি একটা এরকম ঝাঁকি মারি, তাহলে কি হবে, এই দড়িতে একটা ওয়েভ উৎপন্ন হয়ে সামনে আগায় যাবে, সামনে আগায় যাবে এবং এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লাগার পরে যখন আবার ব্যাক ট্রাভেল করবে, যেহেতু এটা বদ্ধ প্রান্ত মানে ও কাপাকাপি করতে পারতেছে না, ধাক্কা লাগার পরে ও কিন্তু ওয়েভটা এইভাবে উল্টা পাশে ট্রাভেল করবে। তার মানে যখন তরঙ্গ সামনে আগায় যাচ্ছে, সে যদি হালকা হতে ঘন মাধ্যমে যে বাড়ি খায়, তখন তার তরঙ্গটা পুরো উল্টায় যায়, মানে একটা পথ পার্থক্য দশা পার্থক্য ক্রিয়েট করে ফেলে। তো এখানে দশা পার্থক্যটা কত হয়, এক্স্যাক্টলি উল্টায় গেল, মানে 180 এখানে ও দশা পার্থক্য ক্রিয়েট করে ফেলে, কখন, যদি এটা বদ্ধ প্রান্ত হয় অথবা আগের মাধ্যমের কম্পেয়ারে নতুন মাধ্যমটা ঘন মাধ্যম হয়। যেমন দেখো বাতাসের কম্পেয়ার সোপ কিন্তু একটা ঘন মাধ্যম, এই জন্য এই সবুজটা যখন বাড়ি খেয়ে ব্যাক যাচ্ছে তখন তার একটা এক্সট্রা পথ পার্থক্য ক্রিয়েট হয়ে গেছে। সো এল প্লাস এল তার সাথে তোমার λ/2, তাহলে প্রথমটা তোমার টোটাল এই পরিমাণ পথ অতিক্রম করবে। ঠিক একইভাবে দ্বিতীয় রশ্মির জন্য যদি আমরা অতিক্রান্ত পথটা বের করতে চাই, তাহলে কি হবে, দ্বিতীয় রশ্মির জন্য প্রথমে তো এল নামলো, তারপরে তো এল উঠবেও, কিন্তু সোপের ভিতরে হলুদ হলুদ দুইবার হলুদ, এই যে এইভাবে উঠে গেল, তাই টি কয়বার, দুইবার, এল যোগ টি যোগ টি যোগ এল, সোপের ভিতরে
সোপের থিকনেসটাও 2 বার অতিক্রম করলো। তাহলে এল প্লাস এল প্লাস 2t, বাট একটা ঘাপলা আছে। তুমি বাতাসের লেংথে যা দিয়ে লিখবা, অন্য কোনো মাধ্যমের যে দৈর্ঘ্য তাকেও তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারো না। তোমাকে এই দুইটা মাধ্যমকে মার্জ করতে হবে, এক বানাইতে হবে। মনে করে দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা জায়গাতে বলতেছিলাম যে মিউ এটা কিভাবে আসে, এয়ার মাধ্যম থেকে ধরো অন্য কোনো বি মাধ্যমে গেলা, তাহলে সি এ ডিভাইড বাই সিবি, এটা পড়ছো না ভাই? যদি আমরা উপরে নিচে সময় দ্বারা গুণ করি, তাহলে কি এ মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব আর বি মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব এটা বের করতে পারবো না আমরা? তাহলে আমাদের এই কেসে খেয়াল করে দেখো তো, তুমি বাতাসে যেই পরিমাণে দূরত্ব অতিক্রম করতেছো সেটাকে তুমি যদি বের করতে চাও লেংথ এল দিয়ে, একবার ভাবো তুমি সোপের ভিতরে কতটুকু তাই তুমি দূরত্ব অতিক্রম করতেছো, টুয়াইস টি অতিক্রম করতেছো। তার মানে আমি এখানে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি বাতাসে যে দূরত্বটা অতিক্রম হবে সেটা সাবানের ভিতরের যে অতিক্রান্ত দূরত্ব তার সাথে আরো এক্সট্রা মিউ তোমাকে গুণ করতে হবে। কথা কি বুঝতে পারছো? তার মানে এই জায়গাতে দ্বিতীয় রশ্মি যে পথটা অতিক্রম করবে বাতাসে এল, বাতাসে এল, সাবানের ভিতরে টুটি, বাট সাবানের টুটি দূরত্ব যখন বাতাসের সাথে তুমি যোগ বিয়োগ করবা তখন সেই মানটা শুধুমাত্র টুটি হবে না, তার সাথে একটা এক্সট্রা মিউ যোগ করতে হবে। দুইটা গরু আর 3টা ছাগল কি যোগ করা যায়? যায় না। কিন্তু যদি বলি একটা গরুর দাম 1,00,000 টাকা আর একটা ছাগলের দাম 20,000 টাকা, এখন কিন্তু যোগ করা যাবে। তার মানে কি আমরা গরু আর ছাগলকে আগে একটাই কনভার্ট করলাম কারেন্সি, তারপর আমরা যোগ করতে পারলাম। বাট নর্মালি তুমি বাতাস আর সোপকে তো যোগ করতে পারবা না। কি দিয়ে কনভার্ট করবা? মিউ, প্রতিসরণাঙ্ক। এটাকে দিয়ে আমরা দুইটা মাধ্যমের পথকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসলাম। সরি, ইকুইলিব্রিয়াম বলতেছি কেন, এখানে আমি এটাকে প্রতিসম করে নিচ্ছি। প্রতিসমও না, কি বলতে পারি, দুটাকে একই রকম কনভার্ট করে নিচ্ছি। তো যাই হোক, দ্বিতীয়তে এল প্লাস এল 2t মিউ এমনটা হওয়ার কথা। তাহলে এই দুইটা রশ্মি কত দূরত্ব অতিক্রম করে তা কিন্তু আমরা এখান থেকে অলরেডি বের করে ফেলছি। তো এখন কি করব, এদের মধ্যে আমরা পথ পার্থক্য বের করব। তাহলে পথ পার্থক্য ডেল্টা এক্স সমান সমান এই দুইজনকে বিয়োগ করো, এল প্লাস এল, এল প্লাস এল বাদ, ওর কাছে কি আছে 2t মিউ আর ওর কাছে কি আছে ল্যামডা বাই 2। তাহলে 2t মিউ মাইনাস ল্যামডা বাই 2। তো দেখো তো ভাই, এই যে আমরা এখান থেকে এল এর মানটাকে ধরে আনলাম, তারপরে তোমার দ্বিতীয় পণ্যে বিয়োগ করলাম, এটা হয়ে গেল আমাদের পথ পার্থক্য। এখন লজিক্যালি ভাবো, এই পথ পার্থক্য থেকে যদি তুমি চাও যে গঠনমূলক ব্যতিচার পাইতে, তাই শর্ত কি ছিল? আমরা জানি ব্যতিচারে যদি পথ পার্থক্যের মানটা এন ল্যামডার সমান হয় তখন হবে গঠনমূলক ব্যতিচার। তার মানে এখন আমরা ফিক্স করতেছি যে আমরা চাচ্ছি গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। তাহলে পথ পার্থক্য ডেল্টা এক্স সমান সমান হতে হবে এন ল্যামডা, আর ওই পথ পার্থক্যের মানটা এই চিত্রতে আমরা পাইলাম 2t মিউ মাইনাস ল্যামডা বাই 2। তাহলে 2t মিউ মাইনাস ল্যামডা বাই 2। তাহলে এখন আসো একটু আমরা পক্ষান্তর করে ফেলি, যোগ বিয়োগ করে ফেলি। তাহলে 2t মিউ ইজ ইকুয়াল টু n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2। এই যে জাস্ট আমি এই পাশে নিয়ে আসলাম এবং যে আরেকবার একটু ঠিকঠাক করি, থিকনেসের মান পাওয়া যাচ্ছে n প্লাস হাফ ইন্টু ল্যামডা ডিভাইড বাই টুয়াইস মিউ। দেখো তো কি করলাম ভাই, এই 2 মিউটাকে ধাক্কা দিলাম নিচে আর ওই পাশে কমন লিখলাম। তাহলে এইটা হচ্ছে ফাইনালি আমাদের সূত্র, যে তুমি যদি চাও এখানে এই সাবানের থিকনেসের সাপেক্ষে মিউ এর সাপেক্ষে গঠনমূলক ব্যতিচার বের করতে পারবা। এখন একবার বসে সর্বনিম্ন, তো আরেকবার বসে দ্বিতীয় সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন মানে কত? n ইকুয়াল টু 0। আমরা কিন্তু পড়ছিলাম n এর মান কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। তাহলে n ইকুয়াল টু 0। এটা করব হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে, যখন তুমি বের করে যাচ্ছ এই যে সর্বনিম্ন থিকনেস কত। আর যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে সলভ করব তখন কি বলতেছে? দ্বিতীয় সর্বনিম্ন, বাট বি কেয়ারফুল, এই দ্বিতীয় মানে কিন্তু 2 না, 0 1 2 3, যে এভাবে গাও তাই 2 নাম্বার কি পড়তেছে 0 1, 2 নাম্বারে কিন্তু 1 পড়তেছে। তাহলে এখানে n ইকুয়াল টু তোমাকে বসাইতে হবে 1,
মানে যত নাম্বার তার চেয়ে এক কম বসাইতে হবে। যদি আমরা বসায় দেই তাহলে কিন্তু আমরা থিকনেস পেয়ে যাব। তাই টি সমান সমান এখানে তুমি এন এর মানটা 0 বসায় দাও, তাই ল্যামডা ডিভাইড বাই 4 মিউ। তাই থিকনেসটা হবে ল্যামডা ডিভাইড বাই 4 মিউ। আর যদি আমরা দ্বিতীয় সর্বনিম্ন থিকনেস চাই তাহলে এন এর মানটা কত বসবে? 1 বসবে। 1 প্লাস হাফ 3/2 3/4। তা তোমার হচ্ছে 3 ল্যামডা বাই 4 মিউ। আমি এর মানটা বের করলাম না, তুমি বুঝতেই পারতেছো, মানটা বসালেই হয়ে যাবে। আমি তোমাকে থিওরি সহ কিভাবে করতে হয় সে শিখিয়ে দিছি। এখন বাকি কাজটা তুমি নিজে চিন্তা করে দেখো যে কোনটা কিভাবে আসতেছে। সো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি যে সাবানের ফিল্মের থিকনেসের জন্য গঠনমূলক যদি হয় এন ল্যামডা, আর যদি ধ্বংসাত্মক বলে টোয়াইস এন প্লাস 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, বাট এন স্টার্ট হবে 0 থেকে এই ক্ষেত্রে, তাই সর্বনিম্নর জন্য n ইকুয়াল টু 0 আর দ্বিতীয়র জন্য n ইকুয়াল টু 1 নট 2। আমরা তাড়াহুড়োয় ওই জায়গাগুলো ভুল করে বসি। ঠিক আছে, সো এটুকু মনে রাখলেই চলবে। আর যদি পুরা থিওরি মনে পারো সেটা খুব ভালো কথা। বুঝতে পারছি? আলটিমেটলি এটা ছিল একদম বেসিক কেস যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে কি হবে, বাট এটাকে আমরা স্পেসিফিক ভাবে একদম লম্বভাবে ফেলে তারপরে হাবিজাবি হাবিজাবি করে ফেললাম। এটা কিন্তু ভালো রকম ক্রিটিক্যাল, মানে তোমাদের জীবনও আগে থেকে না জানলে পরীক্ষা হলে সলভ করতে পারা কথা না, কেউই পারা কথা না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যা কেউ ছিল সবকিছু বুঝতে পারছি। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতে পারি। তোমার বাসায় একটু এই প্রবলেম গুলো নিজে হাতে ড্রয়িং করে 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 চিন্তা করো, হোপফুলি সব ঠিক হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এখানেই বিদায়।